This call is now being recorded. সকলকে শুভ সন্ধ্যা। কাইন্ডলি একটু আমাকে জানাবেন আমার কথা আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাইয়েরা? ক্লাসে যারা উপস্থিত আছেন তারা একটু আমাকে বলবেন ভাইয়া আমার কথা ক্লিয়ার কি শোনা যায়? আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনাদের মধ্যে ভাইয়া একজন না কয়েকজনের খুব সম্ভবত এটার এক্সাম ছিল ভাইয়া। দেখেন আমি যেটা লিখছি সাউথ বাংলা এগ্রিকালচার, এই যে এটা এসবিএসসি এর এই ট্রেনিং জুনিয়র অফিসারের এক্সাম ছিল ভাইয়া। এখানে কি আছেন ভাইয়া, মানে যে এক্সাম দিয়েছেন? শুভ সন্ধ্যা ইস্টার ঋতু, আপনার কি এক্সাম ছিল ইস্টার ঋতু? এখনো বেশ কয়েকজন জয়েন করা বাকি আছে, যেন আমি একটা প্রাথমিক কথাবার্তা চালিয়ে নেই। ইসরাত ঋতু এক্সামটা কার ছিল? ইসরাত আপনার কে ছিল? আচ্ছা, কেমন হয়েছে ভাই শেয়ার করুন আগে, তারপর আমরা যাচ্ছি। মানে কেমন হয়েছে এটাকে শেয়ার করেন। তার আগে আমি বলে দিই, ইসরাত ঋতু যে প্রশ্নে এক্সাম দিয়েছে ওই প্রশ্নটা বিআইবিএম করেছে, অর্থাৎ আমাদের সরকারি ব্যাংকের বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যারা প্রশ্ন করে তারাই কি করেছে, প্রশ্নটা করেছে। তো সেই হিসাবে আমি ভাবলাম যে আজকে তাহলে এই বিএবিএম এর ফুল কোয়েশনটা আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে আমাদের আপকামিং যে আমাদের গভর্নমেন্ট যে ব্যাংকগুলোর যে এক্সাম, সেখানে হয়তো আমাদের কিছুটা সহজ হবে প্রিপারেশনটা নেওয়ার জন্য। আমরা আইডিয়া করতে পারবো যে ম্যাথগুলো অ্যাকচুয়ালি কিরকম আসে। এবং স্টাডি তো আপনি আপনার এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে কাইন্ডলি শেয়ার করে ফেলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কতটুকু পড়াটা ধরতে পারতেছেন বা আপনাদের কতটুকু গ্যাপ বা লেকিং এখনো আছে সেটা আমি ধরতে পারবো। ঠিক আছে? আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট ভালো ছিল না আমার। পারামেট আনসার করতে পারি নাই কয়েকটা টাইমের জন্য। ঠিক আছে, এটা বেশিরভাগেরই সমস্যা, টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে ওভারকাম করা যায়, তাহলে আমরা সেইটাতে একটু যাই। ঠিক আছে, তো আমরা সবাই, আমি জানি অনেকে এক্সামটা দেই নাই, ঠিক আছে? তো এক্সাম, আচ্ছা একটা জিনিস বলে রাখি ভাইয়া, আপনারা ফেসবুক গ্রুপ কয়েকটা কয়েকটা ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে, ডেডিকেটেড ব্যাংকের জন্য। খেয়াল করেন আমার পয়েন্টটা, খেয়াল করেন। ফেসবুক কিছু ছোটখাটো গ্রুপ আছে একদম কি শুধু ব্যাংকের জন্য, ঠিক আছে? আমি যদি আরো স্পেসিফিক করে বলি, বা ওরা প্রাইভেট ব্যাংকের জন্য, ঠিক আছে? কেন ওই গ্রুপগুলোতে আমি আপনাকে অ্যাড করতে, মানে চোখ রাখতে বলতেছি, কারণ ওই গ্রুপগুলা বিসিএস বা অন্যান্য চাকরি নিয়ে যতটা না ফোকাস, তাতে বেশি কি এই যে প্রাইভেট ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংক, এগুলোর ওরা কোয়েশ্চেন গুলো অ্যানালিসিস করে। সার্কুলার হলে সার্কুলার গুলো ওরা কি করে আপনার সেখানে অ্যানালাইসিস বা আলোচনা করে কোন পয়েন্টটা, কি বুঝতে পারছেন? তো যেহেতু আপনারা ভাই ব্যাংক কোচিং এ ভর্তি হয়েছেন, আর আমি আপনাদেরকে বলছি যে এখন আস্তে আস্তে কিন্তু কি এই যে মানে স্টেট অন কমার্শিয়াল ব্যাংক, যেটা ভাইয়া এসসিবি যেটাকে বলে আমরা, স্টেট অন কমার্শিয়াল ব্যাংক আর প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক পিসিবি, এই দুইটার পার্থক্য বা মার্জিন কিন্তু ভাই কমে আসবে। পয়েন্টটা খেয়াল করছেন? কারণ আইএমএফ কিন্তু অলরেডি আমাদের কি কি করছে ভাই, কিছু সংস্কারের জন্য কি আগের গভর্নমেন্টকে, অর্থাৎ আপনার হাসিনা গভর্নমেন্টকে কিন্তু কি তারা পুশ করতেছিল, ঠিক আছে? এখন তো আরো জোরে সোরে হবে। তো বুঝতে পারতেছেন যে, তো ব্যাংকে যেহেতু কেরিয়ার করতে চান, সেই হিসেবে আপনাদের উচিত হবে যে ভাইয়া প্রাইভেট মানে পিসিবি হোক, এসসিবি হোক আর বাংলাদেশ ব্যাংকই হোক ভাইয়া, যেটাই হোক, আপনাদের কাজ হচ্ছে কি প্রশ্নগুলো সলভ করে ফেলা। কারণ প্রশ্নগুলা মোর অর লেস আইবিএ, বিআইবিএম, তারপর হচ্ছে আপনার আর্টস ফ্যাকাল্টি কম না অ্যাকচুয়ালি, এফবিএস, এরা বেসিক্যালি নেই, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কথা বলে রাখি ভাই, বিআই যদি প্রশ্নে যদি, আচ্ছা একটা ভালো পয়েন্ট দেখেন, ধরেন আপনি এক্সাম দিতে গেছেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার এক্সামে কিন্তু আগে আপনি কি দেয় ভাইয়া, এমসিকিউ অ্যান্সার স্ক্রিপ্ট দেয়, ঠিক আছে? মানে আপনাকে আগে উত্তরপত্র দিবে আগে, ঠিক আছে? ওখানে আপনার আপনার রুল। তো সবার প্রথমে আপনি যে কাজটা করেন ভাইয়া, আপনি আগে ইনস্ট্রাকশন গুলো পড়ে ফেলেন ভাইয়া। ওখানে একটা সেট অফ ইনস্ট্রাকশন দেয়া থাকে, ওখানে আতিপাতি করে খুঁজবেন নেগেটিভ মার্কিং কথা বলা আছে কিনা। যদি বলা না থাকে ইয়াতে আপনার এমসিকিউ শীটে, তারপর আপনাকে কোয়েশ্চেন প্রোভাইড করা হবে একটা নির্দিষ্ট সময় এক্সাম যখন শুরু হবে। তো কোয়েশ্চেন যখন দেয়া হবে, আপনি প্রশ্নে দেখবেন যে নেগেটিভ মার্কিং কথা লেখা আছে কিনা। আমি কিসের কথা বলতেছি? প্রাইভেট ব্যাংকগুলোর কথা বলতেছি। যদি কোনো জায়গায় নেগেটিভ মার্কিং কথা কোনো লেখা না থাকে, তার মানে ধরে নেবেন যে ওই প্রশ্নে নেগেটিভ মার্কিং নাই। আর সেক্ষেত্রে আপনি কি, এবং আমি আপনাকে বলছি যে দুইটা অপশনের মধ্যে যদি কনফিউশন থাকে, অবশ্যই কি করবেন, 50-50 চান্স নিবেন, ঠিক আছে? এই জিনিসটা যাদের মাথায় এখনো ঢুকে না তারা ঢুকাই নেন ভাইয়া। এটা মানে এই যে আমাদের এই আপকামিং যে 2022 ভিত্তিক যে এক্সাম গুলো হবে সেগুলোর জন্য অ্যাপ্লিকেবল। আপনার যে 50-50 যদি কোনো চান্স মানে রিস্ক থাকে ভাইয়া, অবশ্যই 50-50 চান্স নিবেন, ছেড়ে আসবেন না। ক্লিয়ার আমার কথাটা ভাইয়া? হ্যাঁ, আপনারা ভাইয়া তো যারা এখনো মানে নতুন বা ফ্রেশার আছেন, তাদের উদ্দেশ্যে ভাই আমি একটা কথা বলবো যে আতিপাতি করে আপনার প্রথম কাজ হচ্ছে কি নেগেটিভ মার্কিং আছে কিনা সেটা কি উত্তরপত্র এবং প্রশ্নপত্র দুটোতেই খোঁজা। যদি না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি করবেন ভাইয়া, সব দাগিয়ে আসবো। তবে সরকারি ব্যাংকে নেগেটিভ মার্কিং থাকে না এরকম হয় না। একটা সময় ছিল, আমাদের সময় ছিল। তো একটা আমাদের সময় না, মানে আমার আগের সময়, ঠিক আছে?
তো ওইটা বিষয় না যে আপনি যা হওয়ার হয়ে গেছে, ভুলগুলো থেকে ভাই কি করেন ভাই, শিখার ট্রাই করেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল জিনিস। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি কাজটা করবো ভাইয়া? প্রথমে হচ্ছে যে আমাদের এখন যে প্রিপারেশনটা আমরা নিব, আমরা সবসময় কোয়েশ্চন সলভ করবো, ঠিক আছে? তো কোয়েশ্চন সলভ করা ওই হচ্ছে কি, যখন কোনো একটা এক্সাম হয়, আপনারা জানেন যে কোনো একটা এক্সাম হলে ফেসবুকে ওটা নিয়ে তোলপাড় হয়। ফেসবুকে ওই যে কোন গ্রুপগুলো থাকবেন, ব্যাংক রিলেটেড গ্রুপগুলোতে একটু জয়েন থাকবেন আপনারা, ঠিক আছে? তো ওখানে কোয়েশ্চন সলভ গুলো হয়, কোয়েশ্চন সলভ থেকে আপনি কি করবেন, বাসায় একটা ডেমো এক্সাম দিয়ে দিবেন অবশ্যই। মানে সলভ ছাড়া আপনি আগে দেখবেন যে ম্যাথ কয়টা পারেন, ঠিক আছে? ম্যাথ কয়টা পারেন, জিকে কয়টা পারেন, তারপর আপনি কি করবেন ভাইয়া, বাংলা ইংলিশ এগুলো ক্রমান্বয়ে কি করবেন, সলভ করতে থাকবেন, ঠিক আছে? তো আমরা দেখি যে আমাদের ইয়াতে বিআইবিএম এর এই এক্সামটাতে কি কি প্রশ্ন এসেছিল। এবং আপনারা দেখেন একটা জিনিস, অনেকে বলেন যে ভাই আমাকে, ওই যে অনেকে জিজ্ঞেস করছিল যে ভাই এক্সাম আগে কি পড়বো কি পড়বো। একটা জিনিস খেয়াল করেন, আমি কি কি পড়িয়েছি এতদিন মধ্যে, যদি আমার কিন্তু সিলেবাস শেষ হয় নাই, আরো কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, যেমন জিওমেট্রি পোর্শনটা বাকি আছে, কিন্তু বাকিগুলো কিন্তু হয়েছিল। তো আমি দেখাই যে এই ধর আজকে যত পর্যন্ত ক্লাস হয়েছে, এই ক্লাসটাতে কি কি ম্যাথ আমরা পারতাম। তার আগে আমি একটু, যেহেতু আমাদের আজকে রিটার্ন সেশন বেসিক্যালি, তো আমরা রিটার্ন সেশনটা একটু কথা বলে নেই। দেখেন এখানে ইসরায়েল, তো আপনি কি দেখছেন জানি না, আপনি অবশ্যই শেয়ার করবেন। আপনি এখানে ভুল হইলেও সমস্যা নাই, কারণ আপনি ভুল থেকে শিখবেন, ঠিক আছে? এখানে বলা আছে যে একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে বলেছে, মানে একটা আর্গুমেন্ট রাইটিং এখানে এসেছে। এখানে একটা স্টেটমেন্ট আপনাকে দিয়েছে, শুড এভরিওয়ান গেট দ্য ইন্টারনেট ফর ফ্রি। তো এটা নিয়ে আপনাকে কি করতে বলছে, আর্গুমেন্ট লিখতে বলছে, ঠিক আছে? তো এখানে বলা আছে ভাইয়া ফর অর এগেনিস্ট, মানে কিসের পক্ষে লিখবেন। বলছে যে আপনার কি, আপনার অবস্থানটা জানান, ইদার ইন ফেভার মানে হয় পক্ষে, অর অথবা বিপক্ষে। এখন প্রথমত আপনারা আমাদেরকে মানে একটু আমাকে রেসপন্স করুন যে ভাই এই স্টেটমেন্টটা পরে আপনারা ধরেন যদি একটা এক্সাম দিতেন, যারা দেন না তাদের কথা বলতেছি, এবং ইসলামিতে আপনি বলবেন যে আপনি কি লিখছেন, আপনারা কি লিখতেন ভাইয়া? ফর মানে পক্ষে লিখতেন? আপনারা কি পক্ষে লিখতেন নাকি ভাইয়া এগেনস্ট বিপক্ষে লিখতেন ভাই? একটু মানে আমাকে আগে এটা বলেন স্টেটমেন্টটা দেখার পরে। স্টেটমেন্টটা যে এই স্টেটমেন্ট হচ্ছে এটা, শুড এভরিওয়ান গেট দ্য ইন্টারনেট ফর ফ্রি, ঠিক আছে? এখন এখানে বলেন ভাইয়া আপনারা কি এগেনস্টে লিখবেন নাকি, ভাই আমাকে ইয়া দিতে হবে এখানে কোনো নিউট্রাল ভ্যালু, যদি মানে আপনি যদি নিউট্রাল থাকেন তাহলে ভাই মারা খাবেন, একদম বলে দিচ্ছি ভাই। মানে একদম মানে চলিত ভাষায় বলে দিলাম যে ধরা খাবেন একদম। আর সুমাইয়া বলছেন এগেনস্টে, বাকিরা ভাইয়া মানে আমাকে, ভাই কি লিখবেন সেটা ফ্যাক্টর না, কিন্তু কিসের পক্ষে না বিপক্ষে লাগবে সেটা আমাকে বলতে হবে। আর সবাই বলতেছেন এগেনিস্টে, তাসিন এগেনিস্টে, সোনিয়া এগেনিস্টে, তানিয়া এগেনিস্টে, ইসরাজিত আপনি পক্ষে লিখেছেন, ফাইন পক্ষে লিখেছিলাম, আপনি এক্সাম দিয়েছেন হাবিব না? আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন কিরকম এক্সাম হয়েছে। আচ্ছা হাবিব, দেখেন হাবিব আপনাদের মধ্যে একজন এক্সাম দিয়েছেন, উনি বলতেছেন উনি পক্ষে লিখেছেন, ঠিক আছে? তবে বিপক্ষেও কি আলোচনা করেছে। আচ্ছা ফাইন, তাহলে বেশিরভাগ বলতেছে ভাই মানে পক্ষে। আচ্ছা পক্ষে বিপক্ষে উভয় আছে। আচ্ছা এখানে দেখেন ভাই, এখানে কিন্তু এই আর্গুমেন্টের কিন্তু ভাই অ্যাবসলিউট অ্যান্সার বলে কিছু নাই। মানে এমন না যে এটার পক্ষে লেখলে আপনি নাম্বার কম পাবেন, বিপক্ষে লেখলে নাম্বার বেশি পাবেন, বা উল্টাটা যে বিপক্ষে লেখলে নাম্বার কম পাবেন, পক্ষে লেখলে নাম্বার বেশি পাবেন, এরকম কিন্তু কোনো কেস না। এখানে আপনাকে যেটা করতে হবে ভাই, প্রথমত আপনাকে একটা স্ট্যান্ড নিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। আপনি যদি এখানে নিউট্রাল কোনো পজিশন দ্বারা করান, তাহলে আপনার নাম্বার কিন্তু কম আসবে, ঠিক আছে? মানুষ কখনোই নিউট্রাল হয় না, এটা মাথায় রাখবেন। তো যেটা বলতেছি আপনাকে, প্রথমে আপনি একটা স্ট্যান্ড কি, আপনার স্ট্যান্ডটা ক্লিয়ার করবেন, হয় পক্ষে ফর অথবা কি এগেনস্টে। তো আমি ধরলাম যে আমি পক্ষে, ঠিক আছে? ধরলাম আমি পক্ষে, আমি এটা পক্ষে। তাহলে নেক্সট আমার কাজ হচ্ছে ভাই, এখানে আমাকে কি দিতে হবে, লজিক দিতে হবে। মানে আমি কিসের, মানে আমাকে কিছু বেস দিতে হবে, বেসমেন্ট দিতে হবে যে কিসের জন্য আমি এই ইয়াটাকে, ফরটাকে সাপোর্ট করতেছি, মানে পক্ষে কেন সাপোর্ট করছি, এটার পক্ষে আমার যথেষ্ট পরিমাণ লজিক দিতে হবে। এবং লাস্টে আপনি কিছু এক্সাম্পল টানতে হবে, মানে আপনি যে লজিক গুলো দিয়েছেন ওই লজিক গুলার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মানে বাস্তব উদাহরণ দিতে হবে। এই দুইটার কম্বিনেশনে হচ্ছে ভাই আপনার আর্গুমেন্টিভ রাইটিং। এবং এটা বলে রাখি, এই জিনিসটা কিন্তু আইবিএ তো আসে ভাইয়া, মানে আইবিএ রিটেন এক্সামে কি দেখবেন এই টাইপের আসবে, আর্গুমেন্টেটিভ রাইটিং আসবে। আপনাকে কি দেওয়া থাকবে, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, আপনাকে বলেন যে কি আপনার অবস্থান ক্লিয়ার করেন, ঠিক আছে? তখন আপনি যদি যে সরকারি ব্যাংকে আবার কি আসে, সরকারি ব্যাংকে শুধু এতটুকুই আসে ভাইয়া, আর্গুমেন্টেটিভ এসে অন ব্লা ব্লা ব্লা, শেষ। এখানে আপনাকে তখন কি পক্ষে বিপক্ষে উভয়টা দিত, কিন্তু এখানে কিন্তু আপনাকে বলে দেওয়া আছে যে আপনার পজিশন ক্লিয়ার করেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হয়, সেটা আপনার ফর হোক আর এগেনস্ট হোক, ঠিক আছে? আপনাকে প্রথমে আপনার কি করতে হবে, অবস্থানটা ক্লিয়ার করতে হবে। এরপর আপনি কি দিবেন ভাইয়া, কিছু লজিক দিবেন, এবং আপনার কি ওইটার বেসিসে এক্সাম্পল দিবেন। এখন আপনারা বলেন ভাইয়া, যারা এক্সাম দিয়েছিলেন তারা কি আপনারা কি এই প্যাটার্নটা ফলো করছিলেন, হাবিব এবং ঋতু?
মানে আপনারা যেটা ধরেন না কেন আপনাকে লজিক তো অবশ্যই দিতে হবে, ঠিক আছে, কিন্তু এক্সাম্পল কি দিয়েছেন আপনারা? এক্সাম্পল, আচ্ছা গুড। তাহলে ভাই আপনারা আর্গুমেন্টেটিভ এসে রাইটিংটা শিখেছেন। আর একজন বলেছেন যে বিপক্ষের আলোচনাও করেছিলাম। বিপক্ষের আলোচনা মানে আপনি যদি একটা সাইড নেন আর একটা সাইডের ডিসকাশন এট ম্যাক্স দুইটা লাইনে করতে হবে, দুইটা সেন্টেন্সে করতে পারবেন, এর বেশি ওইটা নিয়ে লেখা যাবেই না। কি বলছি বুঝছেন আপনারা ভাইয়া? মানে আপনি যদি ওইটাকে যদি একটু মেনশন বা সাইড করতে চান সেক্ষেত্রে দুইটা সেন্টেন্সের বেশি না দেওয়াই উত্তম। তো আশা করি ক্লিয়ার হচ্ছে ভাই। আবার একটা কথা বলি, সরকারি ব্যাংকে কিন্তু গুড ইসরাত গুড। আচ্ছা, তো সরকারি ব্যাংকে কিন্তু কি আসে বেসিক্যালি আপনার দুইটা লিখতে হয়, পক্ষেও লিখতে হয় বিপক্ষেও লিখতে হয়, তারপরে কি আবার আমাদেরকে ব্যালেন্স করতে হয়, ঠিক আছে। সরকারি মানুষ তো ব্যালেন্স করে চলে, কিন্তু প্রাইভেট সেক্টর দেখেন, প্রাইভেট সেক্টর বা আইবিএ বেসিক্যালি, ঠিক আছে, ওদের এডমিশন টেস্টে সেম জিনিসটা আসে। আপনার একটা স্টেটমেন্ট দিবে, স্টেটমেন্ট দিয়ে বলবে কি এটা পক্ষে বা বিপক্ষে আপনার অবস্থান ক্লিয়ার করেন, ঠিক আছে। আপনি চাইলে কি করতে পারেন, এটা ডিনাই করতে পারেন, মানে বিপক্ষ কি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই লজিক দিতে হবে, লজিকের সাথে ভাই এক্সাম্পল দিতে হবে। কারণ এক্সাম্পল গুলো এরকম না যে আপনাকে ডেটা বেসড এক্সাম্পল দিতে হবে, আপনি শুধু সিনারিও বর্ণনা করলেও হবে। আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? এখানে কোনো ডেটা টাইপের কিছু লাগবে না এবং এখানে কোনো রেফারেন্স লাগবে না। তাহলে এই গেল। তাহলে আমি বললাম কি যে আইবে কিন্তু পছন্দের একটা ইয়া হচ্ছে কি ভাইয়া, মানে কোয়েশ্চন প্যাটার্ন হচ্ছে ভাই আর্গুমেন্টেটিভ রাইটিং। আর আপনারা হয়তো জানেন যে সাধারণ বীমা কর্পোরেশন, আমি জানি না কারা কারা এক্সাম দিবেন, সাধারণ বীমা কর্পোরেশন, তারপরে পেট্রো বাংলা, এগুলো আচ্ছা আরেকটা এক্সাম আছে সামনে, মেঘনা ব্যাংকের এমটিও, ঠিক আছে ভাইয়া। তো এগুলো এক্সাম কিন্তু ভাই আইবিএ নিবে, ঠিক আছে ভাইয়া, মানে আইবিএ প্রশ্ন করবে। তো সুতরাং ভাইয়া একটু অ্যালার্ট থাকবেন, এই টাইপের ইয়া আসবে, প্রশ্ন রিটেনে আসবে। আচ্ছা এবার তাহলে আমরা একটু ম্যাথ গুলো দেখে ফেলি, ঠিক আছে, খুবই দ্রুত আমরা আগাবো। আচ্ছা ভাই প্রথম ম্যাথটা দেখেন, এটা সবাই পারার কথা, আপনারা যারা পরীক্ষা দেন তারা একটু ভাই দ্রুত সলভ করবেন। আমাদের এখানে কি বলছে ভাই, দেখেন একটা ফ্র্যাকশন দেয়া আছে x বাই ওয়াই ইকুয়ালস টু 3/7। তো আমাকে বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি এ পসিবল ভ্যালু অফ y মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা একটা ফ্র্যাকশন দেয়া আছে ভাইয়া, ফ্র্যাকশন যদি দেয়া থাকে, আমি আপনাকে কি বলছিলাম এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকবার ম্যাথের সময় কিন্তু অনেকবার বলছিলাম, মনে করে দেখেন তো আমি বলছিলাম না যে x ইকুয়ালস টু 3x ইউনিট, তো বলতে পারবেন দুইবার x হইছে কেন, 3a ধরে নিতে পারেন, ঠিক আছে। y ইকুয়ালস টু কি 7x ইউনিট, মানে এটা একটা কি রেশিও, রেশিও না একটা 3:7 রেশিওকে আমরা কি রেশিওর একটা কমন একটা কি নিতে পারি ভাইয়া, যে অনুপাতের সাধারণ রাশি, ঠিক আছে। তাহলে এদের ডিফারেন্সটা কত ভাইয়া, y মাইনাস এক্স, এটা হচ্ছে কত আমাদের 4x, রাইট। তাহলে 4x মানে কি ভাইয়া 4 এর মাল্টিপল, তাহলে আমাদের দেখতে হবে যে কোনটা 4 এর মাল্টিপল না, এটা 4 এর মাল্টিপল, এটাও 4 এর মাল্টিপল, তাহলে এটা 4 এর মাল্টিপল না 21, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি 21। তাহলে দেখেন আপনি যদি আমার ক্লাস মানে আমাদের এতদিন যদি ক্লাসগুলো রেগুলার করে থাকেন তাহলে কিন্তু এটা কিন্তু বেসিক দিয়ে পারার কথা, রাইট। ওকে, সবাই তো 21 কে বিশ্বাস করুন, বাকিদের কি ক্লিয়ার ভাইয়া? কারোর যদি সমস্যা থাকে ভাইয়া বলেন বলেন। না 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 না, এখানে হাবিব এখানে অনেক রাইট, আমার পয়েন্টটা শুনেন ভাই। নরমালি আমি কি বলছিলাম যে এই ধরনের প্রশ্নগুলোতে সাধারণত আমার এক্স ও ওয়াই কি ইন্টিজার ধরে রাখি সাধারণত, ঠিক আছে। মানে এখানে আপনার ফ্র্যাকশনের বেসিকটা টেস্ট করা হয়েছে, ঠিক আছে। আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি, আপনি বলতেছেন যে নান অফ দিস হওয়ার কথা, রাইট। এই ক্ষেত্রে আমরা অ্যান্সার কিন্তু কি 21 ধরে কিন্তু দেখবেন যে আপনার মানে যারা কোয়েশ্চন করছে তারা কিন্তু 21 অ্যান্সার ধরে কিন্তু কি খাতাটা কাটবে ভাই, ঠিক আছে। তো আমরা আদার্স কোন লজিক আনি বা না আনি ওটা ডাজেন্ট ম্যাটার। ক্লিয়ার আমার পয়েন্টটা ভাই? আমার কথা কি বুঝতে পারছেন হাবিব? ওকে, তাহলে আমরা নেক্সট দেখি। এরপর দেখেন, এটা দেখেন ভাইয়া, তারপর আমাদের কি বলা আছে ভাইয়া, বলা আছে যে সুহা সোল্ড এ ওয়াচ এট এ গেইন অফ 5% টু, এটা করেছে কিন্তু আপনাদেরকে দেখেন ভাইয়া, এটা কিন্তু ওই যে প্রফিট লসের ইয়া থেকে আসছে ভাইয়া, চ্যাপ্টার থেকে আসছে। আমাদেরকে বলছে সুহা একটা ওয়াচ কি 5% লাভে কি করছে ভাইয়া সেল করছে শুভর কাছে। আবার শুভ কি করছে এটা 4% লাভে, গেইন মানে কিন্তু লাভ, লাভে সেল করছে, একই জিনিস, ঠিক আছে। তো বলছে ওরিন পেড 91 টাকা ফর ইট। তো আলটিমেটলি মানে এই দুইটার পরে লাস্ট কিনছে কে, লাস্ট কিনছে হচ্ছে ওরিন। তো ওরিন তো এই টাকাটা মানে এইটা কত টাকাতে কিনছে ভাইয়া 91 টাকাতে কিনছে। তো এইটা আসলে সব পারা কথা, দেখেন এটা দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে কি ওই যে একটা টেকনিক হচ্ছে কি সব ম্যাথের জন্য কমন টেকনিক যেটা ভাই, যে লাইন বাই লাইন পরে ইন্টারপ্রিট করা, এটা তো সবাই জানেন, মানে লাইন বাই লাইন আমি পড়বো এবং ইন্টারপ্রিট করে থাকবো। যেমন এখানে বলছে যে প্রথমে বলছে 5% গেইন, তার মানে সুহা যদি কি করে ভাই 100 টাকা দিয়ে যদি কিনে তাহলে ও শুভর কাছে কত 105 টাকা দিয়ে সেল করছে, রাইট। তারপরে 5% গেইন, যেহেতু আবার শুভ যেহেতু কি বলছে আমাদের সোল্ড ইট টু ওরিন এট 4% গেইন, তাহলে এই 100 এর 4% আপনারা কি করবেন ভাই সেক্ষেত্রে বের করবেন, ঠিক আছে। 100 এর 4% বের করে দেখবেন কত আসবে ভাই, এটা বলেন তো। এটা 109
2 আসার কথা। ক্লিয়ার? কিভাবে করবো? যেভাবে করবো আর কি, 105 যোগ 105 এর কত আমাদের 4%। ক্লিয়ার? তখন আপনি দেখবেন যে চলে আসবে, যে 109.2 চলে আসবে। বুঝতে পারছেন? তো এখন আমাদের ফাইনাল দাম কিন্তু এটা 109.2। তাহলে আমাদেরকে বলছে যে ফাইনাল দাম আবার কত বলছে, 91 ফর ইট। তাহলে আমরা কি বলতে পারি যে 109 টাকা, 109.2 টাকা হচ্ছে ফাইনাল প্রাইস, যখন আমাদের মানে বেস প্রাইসটা কত ধরছি আমরা, 100। তাহলে 1 এর জন্য কত আর 91 এর জন্য কত করতে পারবো না আমরা এটা ক্যালকুলেশন। এটা হচ্ছে আমাদের কি লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশনটা। আমরা যদি কি লাইন বাই লাইন যদি ভেঙে ভেঙে করি, আর আমরা যদি কি করতে পারি ভাইয়া, আমরা যদি করি এটাকে, আরেকটা আছে, আমি কিন্তু আপনাদেরকে এই টেকনিকটা শিখেছিলাম ভাই, ডাবল পার্সেন্টেজ, মনে আছে ভাইয়া? কেউ কি একটু রিকল করতে পারবেন ডাবল পার্সেন্টেজ? এটা কিন্তু ডাবল পার্সেন্টেজ কিন্তু কি ইজিলি সলভ করা যায়। তো এই যে একটু আগে বললো স্ট্র্যাটেজি, যেটা বললো যে আমি যদি ডাবল কনসেপ্টের জানি, কনসেপ্ট যদি মাথা থাকে, তাহলে কিন্তু আমি ইজিলি কি এক্সাম হলে দ্রুত এটা কি করে ফেলতে পারবো ভাইয়া, সলভ করে ফেলতে পারবো। তাহলে আমি যদি ধরি যে অ্যাকচুয়ালি মানে সুহার ওর লাগছিল এক্স টাকা, তাহলে আমি এক্স এক্স এর সাথে কি করবো ভাইয়া, প্রথমে 5% গেইন, তার মানে কত, 105/100। এরপরে কত বলছে, 104/100। এটা ইকুয়ালস টু কত, ফাইনাল আমার ভ্যালুটা হচ্ছে কত, 91। এটা সলভ করলে কিন্তু কি আমাদের একই রেজাল্ট চলে আসবে। রাইট। সবাইকে বুঝতে পারছি আমরা? সবাই ক্লিয়ার? আমি আর এখানে কি মানে আমাকে দ্রুত একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা বলে ফেলেন। আমি কিন্তু ক্যালকুলেশন মানে আমি ক্যালকুলেশন গুলো করবো না, আমি ম্যাথ গুলো আপনাদের দেখা যাবো পরে, আরো অনেক জিনিস দেখানোর বাকি। সবাইকে বুঝতে পারছি আমরা? তো এটা আনসার কত সবাই একটু আমাকে দ্রুত বলুন। আনসার কি দিয়েছেন আপনারা? হাবিব, এটা সময় পান নাই কি বলেন? এই যে ভাই দেখছেন আপনি, কি বললাম ভাই, আপনি তো ভাই ডাবল পার্সেন্টেজ আমি অনেকবার অনেকবার করিয়েছি আপনাদেরকে নাকি, এবং এটা যে ডাবল পার্সেন্টের কনসেপ্ট এটা তো আপনি বুঝছেন। এইটা ক্যালকুলেশন করতে আমার মনে হয় না ভাইয়া 45 সেকেন্ডের বেশি সময় লাগার কথা। না বুঝতে পারছি, কিন্তু এইটা ভাই মানে না, হ্যাঁ রাইট, এটা 83.33 হবে, অনেকে করছে রাইট। 88, আচ্ছা 88 নাকি 83, একজন এক অ্যান্সার বলছেন বলছেন। আচ্ছা যেহেতু দুইজন একই আনসার বলছেন 83.33, তাহলে এটা হ্যাঁ রাইট 83.33 ভাই। এইটা করতে আমার মনে হয় না 45 সেকেন্ডে বেশি লাগবে। তার মানে আপনি যদি এখানে পারছেন, তো হাবিব ভুলগুলো থেকে শিখে নেন যে কোথায় আপনার নাম্বার আরো বেশি আর্ন করা দরকার ছিল, ঠিক আছে? আপনি যদি এই আচ্ছা দেখেন, সবাই যদি এই ক্যালকুলেশনটা করেন তাহলে কিন্তু একটু ক্যালকুলেশনটা কি হয়ে যাবে, একটু লেংদি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা আসি, ওকে 83.33 রাইট। তারপর পরে ম্যাটটাতে আসি, ঠিক আছে? আর যারা ক্যালকুলেশন এখনো পিছিয়ে আছেন ওরা ভাই সমস্যা নাই, ক্যালকুলেশনের জন্য আপনি জায়গা রাখেন। এই যে রাইট, সিলেকশন ভুল ছিল, রাইট। এই যে ভাই, তাহলে আপনি এক্সাম গুলো দিতে দিতে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনার ম্যাথে লেকিংটা কোথায়। এবং আমি এই কোশ্চেনটা এই জন্য সলভ করাচ্ছি কারণ এটা বিআইবিএম এসে, বিআইবিএম কিন্তু আমাদের কি সরকারি ব্যাংকের এক্সাম গুলো নেয়, ওকে? আচ্ছা, এটা তো সবাই পারার কথা, এটা আমি আর আলোচনা করবো না, এটা আমি ক্লাসের মধ্যে কিন্তু বলে দিয়েছি। এটা কি কারো ভুল হয়েছে যারা এক্সাম দিয়েছেন? যারা এক্সাম দেন তারা একটু দ্রুত করে ফেলেন। এটা করা সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে কি ভাই, ক্রস মাল্টিপ্লিকেশন। আমি আপনাদেরকে মেথডটা শিখেছিলাম কিন্তু, ঠিক আছে? আপনারা কি করবেন, দুইটা কমিয়ে নেবেন, ফ্র্যাকশন নেবেন, তারপরে কি করবেন, গুড, এই যে ইসরাজিত বুঝছেন, ক্রস মাল্টিপ্লিকেশন করে থাকবো সবাই তো, এটা পারি আমরা। কারো কি সমস্যা আছে এটাতে? এটাতে আপনারা করে দেখবেন, এটার অ্যান্সার কিন্তু 5 এইটা আসবে ভাইয়া। আচ্ছা এই টাইপের এখানে একটা টেকনিক আছে ভাই, টেকনিকটা আসলে বলা উচিত না, মানে আমি যেটা করতাম আর কি ভাইয়া, এটা হচ্ছে এই টাইপের তো 4টা অপশন আছে এখানে, খেয়াল করুন 4টা অপশন আছে তো। তো আমি সাধারণত যে কাজটা করতাম, আমি শুরু করতাম এরকম একটা দিয়ে ভাইয়া, মানে যেটা দেখতে একটু সহজ বা ছোট লাগে, আমি সবসময় এটা দিয়ে শুরু করতাম। কারণ কি আমার এটা দিয়ে বাকিগুলোর সাথে কম্পেয়ার কিন্তু আমার জন্য সহজ। আমার কথাটা কি বুঝছেন ভাইয়া সবাই? এটা দিয়ে কিন্তু কম্পেয়ার করাটা সহজ হয়ে যাবে আমার জন্য। এই কারণে কিন্তু আমি এই বড় দুইটা না নিয়ে আমি কি এখান থেকে একটা নেই, মানে ছোট ছোট নেই, তারপর কি সিরিয়াল ওয়াইজ আসতে থাকি। তো এটা দিয়ে দেখবেন যে আপনার কি ক্রস, আচ্ছা এই মেথডটা পারেন না এমন কেউ আছে, মানে রিক্যাপ করানো লাগবে আপনাদের? যারা ক্লাসে আছেন তারা একটু বলবেন। আমি কিন্তু এটা কিন্তু আমার ক্লাসে করাইছি ভাইয়া, মনে করে দেখেন। ফ্র্যাকশনের ক্লাসে কিন্তু কি একটা টাইপ ছিল যে সবচেয়ে লার্জেস্ট আর সবচেয়ে কি
স্মলেস্টটা বের করা। কারো কি কোনো সমস্যা আছে? যারা পারেন তারা ওকে, কিন্তু কারো যদি সমস্যা থাকে আমাকে বলবেন, আমি দরকার হলে একবার আমি টেকনিকটা বলে দিব, ঠিক আছে? আচ্ছা, মনে আছে তাহলে ফাইন। তাহলে আপনারা করলে দেখবেন যে এটা আনসার কি আসবে, 5/6 আসবে। ওকে, তাহলে আমি এটা তো করলে আমরা সময় নষ্ট করলাম না, আমরা নতুন একটা যাই। ওকে, গুড। আবিদা সুলতানা 5/6। আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু এভারেজের কনসেপ্ট দিয়ে, হয়তো এই ম্যাথটা আমি হুবহু আপনাদেরকে এখন কি শোনা যায় ভাইয়া? সেটা আমি কখন মিউট হলাম নিজে তো জানি না। এতক্ষণ কি শুনছিলেন আমার প্রথম ক্লাসগুলো? নাকি আমি একা একা কথা বলে গেছি? না, কথা বলে তো আপনারা রেসপন্সও করছেন। আচ্ছা, এটা ম্যাথের যেটা বলতেছিলাম, আচ্ছা এই ম্যাথটা শুরু থেকে বলি একটু ভাইয়া। মানে আমাদের এটা হচ্ছে এভারেজ একটা ম্যাথ, ঠিক আছে? তো এভারেজের ম্যাথে আমাদের কি বলছে, যে চারটা সংখ্যা 5, 9, কে আর হচ্ছে কত এম, এই চারটা সংখ্যার এভারেজ হচ্ছে কত 12। তাহলে আমরা কি বলতে পারি এভারেজের কনসেপ্ট থেকে, যে চারটার যোগফল হবে কত, এভারেজ গুণ আইটেম নাম্বার। এভারেজ হচ্ছে 12 আর আইটেম কত 4, তাহলে যোগফল হবে কত 4 × 12। এখান থেকে আমরা কে প্লাস এম এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? মানে এটা লাইন বাই লাইন ইন্টারপ্রিট করে আমরা এটা পেলাম। তারপর আমাদেরকে বলছে কি এভারেজ অফ কে, দেখেন কাটার এভারেজ বের করতে বলছে, কে প্লাস 7 আর এম মাইনাস 3। তার মানে কে প্লাস 7 প্লাস এম মাইনাস 3 এভারেজ বের করতে হলে আগে আমাদের কি যোগফলটা বের করে ফেলি আগে আমরা, ঠিক আছে? তাহলে দুইটা যোগ করলে কি আসে, কে প্লাস এম প্লাস 4 আসতেছে, রাইট? তাহলে কি আসছে 38। তাহলে এই টোটাল জিনিসটার যোগফল হচ্ছে কত 38। আইটেম কত ভাইয়া? আইটেম কিন্তু দুইটা, দেখেন কে প্লাস 7 আর এম মাইনাস 3, দুইটা আইটেম না? দুইটা আইটেম হইলে তাহলে কি দুইটা ভাগ করবো, তাহলে আমাদের এভারেজ কত চলে আসবে ভাই, 19 চলে আসবে। ক্লিয়ার? রাইট, 19 হবে অ্যান্সার, রাইট। আশা করি আমরা সবাই বুঝছি। তাহলে আমরা এটা, তাহলে এটাও কিন্তু দেখেন আমি কিন্তু হুবহু এই ম্যাথ করে নাই, কিন্তু এভারেজের কনসেপ্ট দিয়ে কিন্তু কি আপনারা এই ম্যাথ ইজিলি সলভ করতে পারতেন। আচ্ছা, এরপর এটা দেখেন ভাইয়া, যদি এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এই চ্যাপ্টার কিন্তু এখনো করার নাই, আমি কিন্তু প্রবলেমস অন এজেস কি করাইছি আপনাদেরকে আমি জানি না, কিন্তু যদি নাও করিয়ে থাকি আপনারা কিন্তু কি করতে পারেন ভাই, এটাও কিন্তু লাইন বাই লাইন ইন্টারপ্রিট করে কিন্তু কি করতে পারেন ভাই, ম্যাথটা সলভ করে ফেলতে পারেন। এখানে আমাদের কি বলছে, যে দুইজন কথা বলছে, আফরোজা ইজ 10 ইয়ার্স ইয়ঙ্গার দেন ফিরোজা। তো আমরা কিন্তু জানি যার সাথে কম্পেয়ার হয় তাকে আমরা ধরে নিই। তাহলে আমরা ফিরোজাকে ধরে নিই এক্স, ঠিক আছে? এই ফিরোজা আর এই হচ্ছে আমাদের আফরোজা। তাহলে ফিরোজাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে আফরোজ হচ্ছে কি 10 ইয়ার্স ইয়ঙ্গার, ইয়ঙ্গার হলে কি হয় মাইনাস হয়, তাহলে কি হবে এক্স মাইনাস 10, 10 বছর কি কম। তারপর বলছে ইফ ইন 5 ইয়ার্স, এই ইন 5 ইয়ার্স বলতে বোঝাচ্ছে ভাইয়া, ইন মানে বোঝায় ফিউচার, ঠিক আছে? মানে 5 বছর পরে। আর এখানে বলে দেওয়া আছে যে উইল দেয়া আছে, তার মানে বুঝতে পারছে এটা ফিউচার টেন্স। বলছে ফিরোজা উইল বি, তাহলে 5 বছর পরে কি হয় সেটা আমরা বের করে ফেলি। 5 বছর পরে ওর বয়স হবে কত, এক্স প্লাস 5, জাস্ট 5 যোগ হয়ে যাবে। ওর সাথে আমরা 5 যোগ করে দিই, তাহলে আমাদের কি আসতেছে এখানে ভাইয়া, এক্স মাইনাস 5, রাইট? তাহলে আমাদের এখানে কন্ডিশন কি বলছে, ফিরোজা মানে এই যে ফিরোজা উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ আফরোজা। তার মানে ফিরোজা যার বয়স হচ্ছে এক্স প্লাস 5, সে কার দ্বিগুণ হবে, টুয়াইস এস আফরোজা। তাহলে আফরোজার বয়স হচ্ছে কি এক্স মাইনাস 5 না, এইটা। তাহলে এখান থেকে আপনারা কি পেয়ে যান ভাইয়া, প্রথমত এক্স পেয়ে যান। আমি কি বলছিলাম যে এক্স পাইলে কিন্তু লাফাবেন না, এক্স পাওয়া মানে হচ্ছে কার বয়স বের করা ভাইয়া, এই ফিরোজার বয়স বের করা, রাইট? কিন্তু আপনারা চাইছে কি হাউ ওল্ড উইল আফরোজা বি ইন 3 ইয়ার্স। তার মানে আফরোজার বয়সটা বের করতে হবে, বের করে কি 3 বছর পরে বলছে। আফরোজার বর্তমান বয়স কত, আফরোজার বর্তমান বয়স কিন্তু এক্স মাইনাস 10, তো 3 বছর পরে কত হবে, এটার সাথে আবার 3 যোগ করে দিব। ক্লিয়ার? তাহলে এটা হয় আমাদের অ্যান্সার। বলেন তো কত দিয়েছেন তাহলে? আমি এটা করি না, দেখছেন ইসরার তো ভাই চাকরিগুলো কিন্তু আপনারা আপনাদের মানে হাতের সামনে থেকে ফালা দিয়ে আসতেছেন। এটা করতে আমার মনে হয় না, আমি তো বুঝা বুঝা লিখছি, আপনার মনে হয় না 30 সেকেন্ডের বেশি লাগবে। এটা 30 সেকেন্ডের বেশি আমার মনে হয় লাগার কথা না, এবং এগুলো একদম দুধ ভাত ম্যাথ, ঠিক আছে? বুঝতে পারছেন তো? আপনাদেরকে দুটো জিনিস ভাই বাড়াতে হবে, একটা হচ্ছে লাইন বাই লাইন, যে আমি যেটা এই অ্যাপ্রোচটা কিন্তু আমি বারবার বলি ভাই, ম্যাথে কিছু কিছু কমন টেকনিক আছে, যেমন একটা হচ্ছে রেশিও অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? কিছু কিছু জিনিস আছে, আর মানে এই জিনিসটা আমি যেটা বলতেছি ভাই লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশন, এটা ভাই ম্যাক্সিমাম মানে সব ম্যাথে এটা কিন্তু অ্যাপ্লিকেবল। রেশিও অ্যাডজাস্টমেন্ট দিয়ে সব ম্যাথ করা যায় না, ঠিক আছে? আরো কিছু টেকনিক আছে, যেমন এলিগেশন দিয়েও কিন্তু অনেকগুলো ম্যাথ করা যায়। অন্যান্য টেকনিকগুলোতে সব ম্যাথ করা যায় না, কিন্তু এই লাইন ইকুয়েশন একটা আছে, ইকুয়েশনে সবকিছু করা যায়। এই লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশন দিয়ে কিন্তু আপনারা কি সবগুলো ম্যাথই কিন্তু কি করে ফেলতে পারবেন, ঠিক আছে? এইটার আনসার হচ্ছে কত 8, আমি এটা করলাম না, তাহলে আপনাদের ফাইনাল আনসার হবে কত 8। ওকে, আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। দেখেন এটাও কিন্তু করাইছিলাম, মনে করে দেখেন তো ভাইয়া, 90 এখানে পার্সেন্টেজের ক্লাসে করাইছিলাম, মনে করে দেখেন ভাইয়া।
90% অফ এ আর 30% অফ বি, দুইটা কি বলছি ইকুয়াল। তাহলে আমরা কি বলবো ভাইয়া, 90/100 এ ইকুয়ালস টু 30/100 বি, এই দুইটা হচ্ছে কি ইকুয়াল বলছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 3a ইকুয়ালস টু কত আমাদের বি আসতেছে, রাইট? আলটিমেটলি কাটাকাটি করে 100 চলে যায়, 0 চলে যায়, ওখান থেকে কি 3 এটা থাকতেছে। তো আমাদেরকে বলছে কি এখানে দেখেন বি হচ্ছে কত, x% অফ এ, x% বলতে বোঝায় x/100 অফ এ, মানে এর সাথে গুণ হবে, রাইট? এখন আপনি যে কোনো কাজ করতে পারেন ভাইয়া, একটা হয় আপনি কি যে বি এর জায়গায় কি 3 এ বসাই দেন, তাহলে বি এর জায়গায় আমি কি 3 এ বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে উভয় পক্ষ থেকে এ চলে যায়, তার আমাদের x ইকুয়ালস টু কি আসতেছে ভাইয়া, 300 আসতেছে। এটা তো সবাই পারছেন নাকি? আরেকজন যে ভাইয়া আছেন, ভাই কি আছেন? আপনার রেসপন্স দেখতেছি না। হাবিব, হাবিব আমাকে একটু ম্যাথ বাই ম্যাথ আমাকে একটু বলে যে হ্যাঁ ভাই এটা পারছি বা হ্যাঁ ভাই এটা পারি নাই, ঠিক আছে? এবং ইসরাজি তো আপনার মানে যারা এক্সাম দিয়েছেন উভয়ের জন্য অ্যাপ্লিকেবল ভাইয়া। এই পারলে এটা বলবেন যে আনসারটা লিখে আমাকে বলছে হ্যাঁ ভাই এটা পারছিলাম, ঠিক আছে? তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, তারপর দেখেন এইটাও কিন্তু আমি আপনাদেরকে করাইছিলাম, মানে এই ম্যাথ কিন্তু করাই নাই, কিন্তু এই কনসেপ্ট কিন্তু আপনার অনেকগুলো ম্যাথে অ্যাপ্লাই হয়েছিল। আমাদের কাছে একটা টোটাল টাকা বলা আছে 385, তো বলছে এটা ডিভাইড করা হয়েছে তিনজনের মধ্যে ইন সাচ এ ওয়ে দ্যাট ডি রিসিভস, মানে এই যে ডি রিসিভস 2/9 অফ হোয়াট ই এন্ড এফ টুগেদার রিসিভ। এটা খেয়াল করছে, মানে এটা হচ্ছে ডি কত পাইছে, 9/2 পাইছে, কার ই এবং এফ টুগেদার যেটা পায় সেটার। ক্লিয়ার? তাহলে আমি এখানে দেখেন আমাদের তিনজন ছিল, তিনজনকে দুইটাতে ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে আলাদা করে আমরা ডি কে রেখেছি আর একসাথে কি ই আর এফ কে রেখেছি। ক্লিয়ার? তাহলে আপনারা কি কাজটা করবেন বলুন তো এটা ভাইয়া, এটা তো পারার কথা, রাইট? এটা কি করছেন বলেন তো ভাইয়া, এটা আমরা কি দিয়ে ভাগ করব? যারা আছেন আমাকে বলেন। এটা সময় পান নাই ও ভাইয়া, সময় পান নাই বলতে আসলে আপনারা কি মানে আপনি ক্যালকুলেশন করতে সময় পান নাই নাকি প্রশ্ন বুঝতে সময় পান নাই, এটা বলবেন। যারা বাকিরা যারা আছেন তারা একটু ভেবে বলেন এটা আমরা কিভাবে করব। এটা কিন্তু ভাই রেশিওর কনসেপ্ট, বুঝতে পারছেন সবাই? দেখেন অনেকে ভাবতেছেন যে ভাই এটা কি আমরা আনসার করার ভাই সময় শেষ হয়ে গেছিল, আচ্ছা বুঝতে পারছি। দেখেন একটা জিনিস, এই যে জিনিসটা এই যে ডি আর ই আর এফ, এই ই আর এফ কে আমি ধরলাম একসাথে, ধরলাম সি ধরলাম, ঠিক আছে? এই দুইজনকে আমি সি ধরলাম। তাহলে ডি এই সি যদি ওই পাশে চলে যায় তাহলে কি আসছে আমাদের, এটা আসছে না ভাই, দেখেন তো 2/9। তাহলে রেশিওটা কত ভাই, রেশিওটা 2:9 না? তাহলে যোগ করলে কত হয়, 11 না? 11 হচ্ছে কিনা ভাইয়া? তা টোটাল যে টাকাটা 385, এটাকে আমি কি করব ভাইয়া, 11 ভাগে ভাগ করব। ভাগ করে এই 2 ভাগ পাবে কে, এই 2 পাবে হচ্ছে ডি, আর এই 9 ভাগ কে পাবে ভাইয়া, সি। সি মানে ইআরএফ টুগেদার। আমাদের চাইছে কি ভাইয়া, ডি কত পাইছে, মানে 11 ভাগের 2 ভাগ বের করতে হবে। ক্লিয়ার? এটা কাটাকাটি গেলে তো আমাদের কি 35 থাকে, আমাদের আনসার আসবে কত, 70। তাহলে ভাই এইটা করতে মানে আমি তো এটা আপনার বুঝে বুঝে লিখছি, আপনারা যখন এই লাইন থেকে এই লাইনটা থেকে তো আপনার কি ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারবেন। এটা করতে আমার মনে হয় না যে 25 সেকেন্ডের বেশি সময় লাগবে, টু বি অনেস্ট। তানিয়া একটা কি বুঝেন নাই? আমাকে বলছে যে 385 টাকা আছে, ঠিক আছে? 385 টাকা তিনজন আছে ডি ই এফ, ওদের মধ্যে ভাগ করতে হবে এমন ভাবে যেন ডি 9 ভাগের 2 ভাগ টাকা পায়, কার ই আর এফ যে টাকাটা পায় একত্রে সেটার, বুঝছেন? তাহলে ই আর এফ কে ওরা একত্রে হিসাব করছে আর ডি টাকে কি আলাদা হিসাব করেছে। ক্লিয়ার? তাহলে আমি এই ই আর এফ কে কি একটা কম্বাইনলি সি ধরলাম আর কি। তা আমরা এটা বলতে পারি না ডি আর সি এর টাকার অনুপাত হচ্ছে কত, 2:9? এই যে কোনো ফ্র্যাকশন হচ্ছে কি এক প্রকার রেশিও, বলতে পারি কিনা ভাইয়া তানিয়া? আচ্ছা ই আর এফ এ রাখেন, ইসরা ঋতু এত সহজ, মানে এটা তো যে এই 2/9 এটাকে আপনার রেশিও করলে তো ম্যাথ হয়ে যায় ভাইয়া। ঠিক আছে, আপনাকে তো বলে নাই যে ই আর এফ আলাদা করে কত টাকা পাইছে, এটা তো বাই করতে বলে নাই। বলছে কি ডি কত টাকা পাইছে, ডি এর প্রপোর্শন তো দেয়াই আছে ভাইয়া 2। সবাই কি ক্লিয়ার ভাইয়া? এই সবাই কি 70 আসছে? হুম।
আচ্ছা এবার একটা চমৎকার, আচ্ছা হাবিব ওই মেয়েটা আমি আসতেছি আপনার জন্য। ওকে, এবার দেখেন যে হাবিব খুব সুন্দর এটার কথা বলতেছে, আপনাদের মধ্যে একজন আছে, ঠিক আছে? এইখানে দেখেন এই মেথডটাও কিন্তু ইজি ধরলাম। আপনি হাবিব মতো অনেকে ধরুন আমাদের অনেকে, আমার নিজেরও মাঝে মাঝে কি ব্রেন ফিড হয়ে যায়, অনেক সময় ইজি ম্যাথ আমরা করতে পারি না। তো যখনই দেখবেন যে ম্যাথ ইজি, মানে পয়েন্টটা বুঝছেন, মানে ম্যাথ ইজি কিন্তু আপনার ক্যালকুলেশন আপনার মাথা নষ্ট করে দিতেছে, সেক্ষেত্রে আপনার ম্যাথ স্কিপ করবেন। কথাটা খেয়াল করেন আমি কি বলছি। যখনই দেখবেন যে একটা লুলা মার্কা ম্যাথ, মানে একদম সহজ মার্কা ম্যাথ, কিন্তু আপনার কি ক্যালকুলেশনটা জটিল এবং আপনার ক্যালকুলেশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস আমি বলবো যে ওই ম্যাথটা স্কিপ করেন। ক্লিয়ার? এখানে আমাদের বলছে ভাইয়া 5/x = 3। এখান থেকে আমি যদি আর গুণন করি তাহলে x ইকুয়ালস টু কি আসতেছে, 5/3 আসতেছে, রাইট? আর y/6 হচ্ছে কত আমাদের 2, তাহলে y ইকুয়ালস টু কি আসতেছে 12 আসতেছে, 12। এন্ড আমাদেরকে বলছে 3 প্লাস y ডিভাইডেড বাই x প্লাস 5 এটার ভ্যালু বের করতে, রাইট? আচ্ছা এবার আসি, ঠিক আছে আমি বলতেছি আপনারটা হাবিব। তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে কি ভাইয়া, এই যে y ভ্যালুটা বসা দেন, উপর আসতেছে কত ভাইয়া 15, আর নিচে আসতেছে কি ভাইয়া, নিচে আসতেছে হচ্ছে কত এক্স প্লাস, যে এটা 5/3 প্লাস 5। ক্লিয়ার? তাহলে করে আমাকে একটু দ্রুত বলুন তো অ্যান্সারটা কত আসে, একটু দ্রুত বলেন। দেখেন তো সবার কি এটা আসছে কিনা ভাইয়া, 9/4। আমরা কি বুঝতে পারছি ভাইয়া? এখন আচ্ছা এখন আমি তো ধরেন আপনাদেরকে অপশন ছাড়া করাচ্ছি, রাইট? এখন ধরেন এই যে হাবিবে যেটা হয়েছে, এটা আমাদের অনেকের মাথায় আসতে পারতো। ধরেন আমি যে প্রশ্নটা এভাবে লিখতাম 3 প্লাস ওয়াই, ধরেন এক্সামে কোশ্চেনটা এরকম আছে এক্স প্লাস 5, ঠিক আছে? এরকম আছে। তো তখন তখন আপনি কি করতেন এই টাইপের ম্যাথ যেহেতু আমাদের একটা কনফিউশন ক্রিয়েট করে, তাহলে এই ম্যাথটা আমরা সবার লাস্টে অ্যান্সার করতাম। প্রথম কথা হচ্ছে এটা, মানে 20টা ম্যাথ 15টা ম্যাথ যদি আসে 15 নাম্বার ম্যাথের সবার লাস্ট ম্যাথ হতো এটা আমাদের। তখন আমরা এখানে অপশন তো আমাদের আছে এখন, ঠিক আছে? তো আমরা যে কাজটা করতাম, আমরা ধরতাম যে ব্র্যাকেট আছে শুরুতে, এইটা ধরে ম্যাথটা করতাম একবার। যদি অপশনের আনসারের সাথে না মিলতো, তখন আমরা কি করতাম, এই যে 3 5 যোগ করতাম। আর নরমালি আমাদের কমন সেন্স কি বলে, যদি আপনার এইভাবে যদি প্রশ্ন লেখা থাকে ভাই, দেখেন তো ভাইয়া হাবিবের যেটা কনফিউশন হয়েছে। হাবিব আপনার কি মনে হয় আপনাকে 5 আর 3 যোগ করতে বলা হবে প্রশ্নে? এত এরকম ম্যাথ আসবে ক্লাস 5 স্ট্যান্ডার্ডের, সরি ক্লাস 2 স্ট্যান্ডার্ডের। হাবিব জাস্ট মাথা খাটার, মানে লজিক খাটার আপনারা সবাই। আপনার কি মনে হয় যে এই বয়সে এসে আপনাকে 5 আর 3 যোগ করে কত হয় এটা আপনাকে বের করতে বলবে ভাইয়া? মানে এই ধরনের সরল অঙ্ক দিবে? ইম্পসিবল, রাইট? আপনি যদি দিতেই হইতো এই টাইপের প্রশ্ন, আপনাকে এটা দিত। যদি দিতেই হইতো যে 8/8 প্লাস, তো বুঝতে পারতেছেন তাহলে আমাদের কি ফার্স্ট ইয়া হবে কি ভাইয়া, ব্র্যাকেট ধরে ম্যাথটা করে ধরলাম, ব্র্যাকেট ধরে এটা আসলো কিন্তু এটার আনসার অপশনে নাই। তখন আপনি যেটা করবেন এই যে এইটা করবেন, 8 প্লাস y/x। বুঝতে পারছেন হাবিব? সমস্যা নাই, আপনার ভুল হয়েছে এবং ভুলটা আপনি ধরতে পারছেন, এটাই অনেক। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা আসি আরেকটা ম্যাথে, ওকে? তারপর দেখেন এই ম্যাথটা, এইটা যদিও ভাই প্রবাবিলিটির ম্যাথ। এখন আপনারা বলেন আপনার মধ্যে এমন কেউ কে আছেন প্রবাবিলিটি কোনোদিন সম্ভাবনা মানে কোনোদিনই করেন নাই, মানে এমন কেউ কে আছে ভাইয়া? হ্যাঁ করি নাই ঠিক আছে, কিন্তু মানে প্রবাবিলিটি আমরা বুঝি না, মানে একদমই বুঝি না, এমন কেউ কে আছে? ভুলে গেছি। আচ্ছা ভাইয়া, যদিও এটা একদম সহজ থেকে দিচ্ছে, দেখেন ভাইয়া মোট আমাদের স্যাম্পল সাইজ কত বলছে, 50। টোটাল পপুলেশন হচ্ছে কত, 50। তো বলছে ও একটা ব্লাড গ্রুপ, এটা আছে 19 জন, 22 জন হচ্ছে কি এ গ্রুপের, এ ব্লাড এ গ্রুপের, 7 জন হচ্ছে কি এ বি গ্রুপের, আর 2 জন হচ্ছে কি এ বি গ্রুপের। এখন আমাকে বলছে আপনি একজনকে চুজ করবেন, এই 50 জন থেকে একজনকে চুজ করবেন, যেন কি হয়, প্রবাবিলিটি বাই করতে হবে যেন দ্য পারসন হ্যাজ নিদার টাইপ অফ এ নর টাইপ ও ব্লাড।
খেয়াল করেন ভাইয়া, নিয়ম আচ্ছা ভুলে গেছেন, আচ্ছা আমি একটু আচ্ছা একদম বুঝেন না, আচ্ছা যারা একদম বুঝেন না তাদের জন্য তো ভাইয়া আমি তো বললামই যে এটা মানে আমরা তো প্রয়োরিটি ক্লাস করবো, রাইট? তো প্রয়োরিটি ক্লাস করলে ওখান থেকে আপনারা কি ভাইয়া মানে পেয়ে যাবেন, ওকে, সমস্যা নেই। আচ্ছা তো মানে ব্লাড গ্রুপটা এও হতে পারবে না, ও হতে পারবে না, বুঝতে পারছেন ভাইয়া? এ হচ্ছে কত ভাইয়া 22, আর ও হচ্ছে কত দেখেন তো, মানে 22 জন হচ্ছে কি এক ব্লাড গ্রুপের, আর ও ব্লাড গ্রুপের কয়জন দেখেন তো, ও হচ্ছে 19 জনের, রাইট? ওকে, তাহলে দেখেন তো আমাদেরকে এরা হইতে পারবে না, তাহলে এরা কতজন? এরা না হইতে পারলে কারা হইতে পারবে? তাহলে বাকি আছে কে কে আমাদের 7 জন, ওই যে 7 জন হচ্ছে বি ব্লাড গ্রুপের, আর হচ্ছে কি 2 জন হচ্ছে ইয়া ব্লাড গ্রুপের, এই ব্লাড গ্রুপের। তাহলে এই দুজন যদি হইতে না পারে, বাকি তো আছে আমাদের বাকি এই দুই গ্রুপ, তাহলে এই দুই গ্রুপের একটা হইলেও হবে। তাহলে আমাদের ডেজার্ট মানে আমাদের আকাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 9, 7+9, আর আমাদের টোটাল রেজাল্ট হচ্ছে কত 50। তাহলে আমাদের অ্যান্সার আসবে কি এটা, বুঝতে পারছেন? কনসেপ্টটা ইজি ছিল, ক্লিয়ার সবাই? যারা বুঝেন নাই সমস্যা নাই ভাই, আমরা প্রায়োরিটি ক্লাসে আসবো, এই কয়েকদিন পরে প্রায়োরিটি ক্লাস আপনারা পাবেন, ঠিক আছে? এটা যদি না বুঝেন কোনো সমস্যা নাই, আমি বুঝিয়ে দিব, ওকে? ভাই বললাম তো আবিরা, এটা নিয়ে ক্লাস আসবে, ঠিক আছে? এটা নিয়ে তো ভাই আমি ক্লাসই করাবো এই কয়েকদিন পরে, যদি এখন না বুঝেন কনসেপ্ট সমস্যা নাই, মানে আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে যারা একটু হলেও বুঝেন তাদের জন্য এটা ইজি ছিল, ওকে? আচ্ছা তারপরে আমাকে বলেন, আপনাদের মধ্যে এখানে কেউ কে আছেন আমাকে জাস্ট রেসপন্স করবেন যে কারা পারেন না। এখানে বলছে আমাদের এরিয়া অফ টু স্পিয়ার্স, স্পিয়ার্স মানে হচ্ছে ভাই গোলক, গোলকের এখানে বলছে কি এরিয়া, বলছে এরিয়ার কি দিয়ে আছে আমাদের রেশিও দিয়ে আছে, আমাদেরকে বলছে ভলিউম। আপনাদের মধ্যে কে কে মানে পারেন না, মানে এখন মনে করতে পারতেছেন না যে গোলকের এরিয়া কি আর গোলকের ভলিউম কি, এবং কেউ কে আছেন ভাইয়া একটু জাস্ট আমাকে বলেন, সমস্যা নেই। কেউ কে আছেন মানে, নাকি সবাই আমরা জানি? যেন আমি যদি বলি যে বৃত্তে মানে সার্কেল, ওটার এরিয়া হচ্ছে কত পাই আর স্কয়ার, ওটার সাথে যদি আপনি 4 গুণ করে দেন তাহলে ওইটা হবে কি এরিয়া অফ স্ফিয়ার, মানে গোলকের ক্ষেত্রফল, এটা হচ্ছে এরিয়া, ওকে? আর আমাদের ভলিউম হচ্ছে কি, মানে এগুলো সূত্র আর কি, সূত্র হচ্ছে কি 4/3 পাই আর কিউ। এগুলো আমরা কোথায় পাবো ভাইয়া? এগুলো হচ্ছে যে আমরা ঘন জ্যামিতিতে পাবো ভাইয়া, বুঝতে পারছেন? মেন সলিউশন যখন আমরা পাবো বা সলিড জ্যামিতি যখন আমরা পড়াবো, সলিড জ্যামিতি ক্লাসে এটা আপনাদেরকে পড়ানো হতো, ঠিক আছে? ক্লিয়ার? তো যাই হোক, এটা হয়তো আপনারা পারছেন, ঠিক আছে? তো আপনারা এখন খেয়াল করেন যে সূত্রটা মাথায় রাখেন, পরে আমরা ক্লাসে আবার বুঝাবো আপনাদেরকে। বলছে যে দুইটা গোলকের এরিয়ার কি দিয়ে আছে, রেশিও দিয়ে আছে 1:4। এরিয়া মানে কি ভাই 4 পাই আর স্কয়ার, তার মানে বিষয়টা এরকম না, দেখেন তো ভাইয়া 4 পাই আর1 স্কয়ার ডিভাইডেড বাই রেশিও মানে কি বলছিলাম ফ্র্যাকশন, 4 পাই আর2 স্কয়ার ইকুয়ালস টু কত 1/4, এরকম না ভাইয়া? তাহলে 4 4 চলে যায়, পাই পাই চলে যায়, তাহলে কি থাকতেছে r1 স্কয়ার/r2 স্কয়ার ইকুয়ালস টু 1/4। আমি যদি বর্গমূল করে দিই ভাইয়া, তাহলে r1/r2 পেয়ে যাচ্ছি, সমান কত আসতেছে 1/2। ক্লিয়ার? এটা তো বুঝছেন নাকি? মানে ফর্মুলাটা ধরুন আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তো ফর্মুলা পরে কিভাবে সেগুলো আমরা ক্লাসে শিখাবো, এখন জাস্ট মাথা রাখেন। কারণ আমাদেরকে বলছে কি রেশিও অফ দেয়ার ভলিউম, তাহলে ভলিউমের সূত্র কি 4/3 পাই r1 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই r2 কিউব, রাইট? আর এর জায়গায় r1 r2 বসে গেল, এই 4/3 চলে যায়, পাই পাই চলে যায়, থাকতেছে কি তাহলে আমাদের r1/r2 হোল কিউব। তাহলে r1/r2 তো আমরা জানি 1/2, এটার উপর যদি কিউব বসে তাহলে আমাদের কি রেজাল্ট আসবে 1:8, রাইট? এখন তো বুঝছি আমরা নাকি? যারা ফর্মুলা জানি না তারা যদি ফর্মুলাটা জানতাম তাহলে কিন্তু পারতাম, ঠিক আছে? তো নুসরাত তাসিন বুঝতে পারছে আপনার প্রবলেমটা, কিন্তু আমরা ম্যাথ তো ইজি, রাইট? মানে ম্যাথ কিন্তু পারা ম্যাথ ছিল, ওকে? ইসরাত এটাকে আপনি পারেন নাই? ইসরাত সমস্যা নাই ভাই, ও আচ্ছা ঠিক আছে, ওকে। এবার দেখেন ভাইয়া, এই ম্যাথটা একটু সবাই মনোযোগ দিবেন ভাইয়া। এই টাইপের ম্যাথ আমাদের এই মানে আমাদের যে কম্বাইন্ড যে ব্যাংকগুলো আছে এইগুলোতে কিন্তু এই স্ট্যান্ডার্ড প্রশ্নই আসে। এতক্ষণ যা দেখছিলেন এগুলো কিন্তু সব সহজ সহজ ম্যাথ ছিল। আমি যদি বলি ভাইয়া যে এই ম্যাথটা কিন্তু একটু টাফ ছিল, মানে যতগুলো ম্যাথ আসছে এটার মধ্যে টাফ বলতে অন্য প্রশ্নগুলোর তুলনায় টাফ, কিন্তু অতটা টাফও না। আমরা একটু দেখি ভাইয়া, ঠিক আছে? তো এটা দুই ভাবে করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে আপনার রেশিও অ্যাডজাস্টমেন্ট দিয়েও করা যায়। আমি রেশিও অ্যাডজাস্টমেন্টটা দেখাই, কারণ আমি অন্য ইকুয়েশন দিয়ে যেটা করাই বা লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশন দিয়ে যেটা করাই সেটা আমি আপনাদেরকে দেখাই বলছি ক্লাসে। এই ম্যাথটা কিন্তু আমার মানে ক্লাসে কিন্তু করাইছিলাম এই টাইপের ম্যাথ, ঠিক আছে? তো আমাদের এখানে কি বলছে যে একটা মানুষ কাজল, সে কি এই স্পিডে
সে কি করতেছে আপনার অফিসে যাচ্ছে 24 কিলোমিটার/আওয়ারে, এবং সেখানে কি যদি যায় 5 মিনিট তার কি হচ্ছে ভাই লেট হচ্ছে, ঠিক আছে। তো বলছে সে অফিসে 4 মিনিট আগে পৌঁছাইতো, ঠিক আছে, সময়ের আগে, আগে সময় পরে আসতেছে, আগে 5 মিনিট পরে আসতেছে, তো এখন বলতেছে সময়ের আগে পৌঁছাইতো যদি দেখেন বাই ট্রাভেলিং 25% ফাস্টার, যদি সে কি করতো ভাই 25% যদি কি করতো ভাইয়া ফাস্টার, ফাস্টার মানে কি স্পিড বাড়াচ্ছে, রাইট, স্পিড কি করতেছে সে বাড়িয়ে দিচ্ছে। এখন বলছে হাউ ফার ইজ হিজ অফিস ফ্রম হিজ হাউস ইন কিলোমিটার, আমাদেরকে দূরত্বটা বের করতে হবে ডি, ঠিক আছে। এইটা একটু আগে আমি জেনে যাই যে এইটাকে পার্সেন্ট ইসরাত দিত এবং হাবিব। আচ্ছা আপনারা ভাবেন না যে আমি আপনাদেরকে ভাই এবার জিজ্ঞেস করতেছি, আপনারা হয়তো লজ্জা বোধ করতেছেন, ভাই এখানে লজ্জার কিছু নাই, ঠিক আছে, এখানে সবাই আপনারা শিখতে আসছেন বা মানে স্বীকার করতে মানে ভুল হয়েছে এটা ভাই কোনো সমস্যা নাই, টাইমে এইটাও টাইমে কুলাতে পারেন না হাবিব, হাবিব দেয় নাই, আচ্ছা ভাইয়া। দেখেন ভাইয়া আমি কিন্তু বারবার একটা জিনিস শিখেছিলাম আপনাদেরকে, মনে আছে, এই যে স্পিড থেকে টাইমের ইয়াটা বের করা, আমি ধরলাম বলছে 25%, দেখেন এখান থেকে দেখেন সবাই 25% ফাস্টার বলছে, ঠিক আছে। তো আমি ধরি যে আগে তার স্পিড ছিল 100, খেয়াল করেন আগে ছিল 100, তাহলে বললাম তো নতুন স্পিড কত হয়েছে, নতুন স্পিড 125 না, রাইট। তাহলে দেখেন তো ভাই এটার ইয়েটা কত হয়েছে ভাইয়া, মানে এটার অনুপাতটা কত হয়েছে, 25 যদি কাটাকাটি করি 4 25 100, এটা রাইট। তাহলে এইটা হচ্ছে ভাইয়া স্পিড, এইটা যদি স্পিডের রেশিও হয় আপনারা তো জানেন টাইমের রেশিও কত হবে ভাইয়া 5:4 না, ঠিক কি না, 5:4, এটা হচ্ছে কি টাইমের রেশিও, মানে সে যদি গতিটা তো বাড়ায় তাহলে টাইমটা, আচ্ছা এই টাইমের রেশিওটা আমরা একটা অ্যানালাইসিস করি 5:4, এটার মানে কি আগে যদি 5 সময় লাগতো এখন সময় লাগছে কত 4, তাহলে বলেন তো সময় কতটুকু কমছে, এখন কিন্তু সময় কমে গেছে, তাহলে কতটুকু কমছে বলতে পারবেন কেউ, সময় কিন্তু 5/1 কমছে, আমরা কি এটা বুঝছি সবাই ভাইয়া, মানে আগে সময় লাগতো 5 এখন সময় লাগে 4, এটা হচ্ছে আমাদের সময়ের রেশিও, তাহলে সময় কতটুকু কমছে, মানে সময়ের ইয়াটা কি ভাইয়া, সময় কতটুকু কমছে, সময় কতটুকু কমছে 5/1 না ভাইয়া, বুঝতেছি আমরা ভাইয়া সবাই, হ্যাঁ মানে 1 ইউনিট কমছে, এই 1 ইউনিটটা কার, এই 5-এর না, তার মানে 1/5 না, তাহলে এই 1/5 মানে কি ভাইয়া। আচ্ছা এবার আমরা একটু দেখি, এতটুকু পর্যন্ত কারো প্রবলেম থাকলে ভাই বলেন, আমি রেশিও অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনাদের ম্যাথটা দেখাচ্ছি, বুঝতে পারছেন সবাই, আমি একটু জানি দরকার হলে আপনারা একটু বুঝেন এত পর্যন্ত, 5/1 পর্যন্ত সময় কমছে এটা যদি ধরতে পারেন তাহলেই হবে। আচ্ছা আমরা সবাই ধরতে পারছি, কামরুল ইসলাম আবার এই গুড, এই যে অন্তরা একটা চমৎকার এক্সপ্লেনেশন দিয়েছে, আমি আবার বুঝাচ্ছি ভাইয়া। ধরি ওরা বলছে যে এই লুকটার স্পিড 25% বাড়িয়েছে, তাহলে আগে স্পিড ছিল কত 100, বাড়ানোর পর কত হয়েছে 125, তাহলে রেশিওটা বের করে ফেলি, এটা হচ্ছে কি প্রিভিয়াস, এটা হচ্ছে নিউ, তাহলে রেশিওটা হচ্ছে কত ভাইয়া 4:5। দেখেন তো ভাইয়া এটা কি ভাইয়া, এখানে আমাকে কে বলতে পারবে যে স্পিড কতটুকু বাড়ছে, যদি এটা ম্যাটের সাথে প্রাসঙ্গিক না, আমি জাস্ট জিজ্ঞাসা করলাম মানে স্পিড কত ভাগ বাড়ছে, উত্তর হচ্ছে কি ভাইয়া স্পিড 4/1 বাড়ছে, এটা এখান থেকে বোঝা যায় 25 মানে কি 4/1, আবার এটা এখান থেকে বোঝা যায় আগে ছিল 4 এখন হইছে 5, ঠিক আছে, তাহলে কতটুকু বাড়ছে, উত্তর হচ্ছে কি এটাকে আমরা এভাবে লিখতে পারি না 4+1/4, এখান থেকে বোঝা যাচ্ছে কি 4/1 কি বাড়ছে, ক্লিয়ার সবাই, ক্লিয়ার। আচ্ছা এটা যদি বুঝি, এটা যদি আমার ম্যাথের সাথে প্রাসঙ্গিক না, এখন দেখেন স্পিডের রেশিও যদি 4:5 হয়, আমাকে বলেন তো টাইমের রেশিও কি, উল্টে যাবে না ভাইয়া, এটা না ভাইয়া 5:4, 5:4 মানে কি এটা আমরা এটা বুঝাই, আগে যদি এটা কিন্তু প্রিভিয়াস, দেখেন শুরুতে কিন্তু প্রিভিয়াস, আগে যদি আমার সময় 5 লাগতো এখন লাগতেছে কত 4, তাহলে বলেন তো সময় কমতেছে কতটুকু কমছে, কিভাবে পারবো আমরা 5 - 1 এভাবে হিসাব করতে পারি, ঠিক আছে, তাহলে 5/5 মানে কি 1 - 1/5, সবাই ক্লিয়ার এবার, তাহলে আগের সময় থেকে আমার সময় কতটুকু 5/1 কমতেছে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি, যে সময় কি মানে এই গতি এতটুকু বাড়ানোতে সময় আমাদের কতটুকু কমছে ভাইয়া, সময় কমছে 5/1, সবাই কি এতটুকু ক্লিয়ার, হ্যাঁ রেসপন্স করেন ভাইয়া, এতটুকু যদি ক্লিয়ার হয় গুড, এতটুকু যদি ক্লিয়ার হয় এখন আমরা দেখবো যে ভাইয়া সময় আসলে কতটুকু কমছে, আগে অ্যাকচুয়াল টাইম থেকে তার সময় বেশি লাগতো 5 মিনিট,
এখন অ্যাকচুয়াল টাইমে সে আরো 4 মিনিট আগে পৌঁছায়, তাহলে বলেন তো সময় এখন কতটুকু কমছে, কে বলতে পারবে? অন্ত একটা অ্যান্সার দিয়েছে, বাকিরা বুঝে বলেন। আগে আপনার অফিসে যেতে 5 মিনিট লেট হইতো, এখন আপনি অফিস শুরু হওয়ার 4 মিনিট আগে যাচ্ছেন, তাহলে বলেন তো সময় কতটুকু কমছে আপনার, মানে আপনি কতটুকু টাইম ইয়া করছেন, ডিফারেন্স ক্রিয়েট করেছেন। 9, গুড। 5 আর 4 দুইটা যোগ করে কি 9, আপনি 9 মিনিট কি করতেছেন ভাই, আগে যাচ্ছেন, গুড। আচ্ছা ভাইয়া, এইটি তো আমরা বাই করছি, এই যে 5 ভাগে 1 ভাগ, এটা 9 না? 9 কি না? তাহলে বলেন তো 1 বা সম্পূর্ণ সময় কি হবে ভাইয়া, 45 না? 1 বা সম্পূর্ণ সময় সেটা কত ভাই, 5 নং 45 না? আমরা কি এটা বুঝছি? আমাদের টাইম যে 45, আমরা কি এটা বুঝছি ভাইয়া? যদি এইটা বুঝে থাকি তাহলে তো হয়ে গেছে ভাইয়া। এখন আমরা জানি যে তার টাইম লাগতো কত ভাইয়া, 45, আর সে কত স্পিডে আসছে, 24 কিলোমিটার পার আওয়ার। বের করে ফেলেন ডিস্টেন্স কি হবে ভাইয়া, এই গতিবেগ বা স্পিড ইনটু কি টাইম, টাইমটাকে অবশ্যই আওয়ারে নিবেন, কেন এটা কিন্তু কি হিসেবে ভাইয়া, মিনিটে নেওয়া, ওই যে 9 মিনিট, 9 মিনিট থেকে 45 মিনিট বের করছি না? তাহলে বলেন তো ভাইয়া এটার আনসার কত আসবে? গুড অন্তু। তাহলে বলেন এটার অ্যান্সার কত আসবে, দ্রুত। যারা মানে পারেন নাই, যারা এখন তো বুঝছেন, এখন আনসার বলেন। আচ্ছা, অনেকে বের করে ফেলেছে, অ্যান্সার হচ্ছে কত ভাইয়া, অ্যান্সার 18। সবাইকে আসছে অন্ত ছাড়া বাকিদের? সবাইকে আসছে, গুড। আচ্ছা এবার আসি ভাই, দেখেন আমি তো আপনাদেরকে বুঝানোর জন্য, খেয়াল করেন ভাই আমার কথাটা, আমি আপনাদের বুঝানোর জন্য এত কিছু বুঝাইছি। আপনারা যে এই যে 25% ফাস্টার, এখান থেকে আপনারা কি প্রথমে এটা বের করে ফেলবেন 4:5, এরপর এটাকে উল্টায় ফেলবেন 5:4, রাইট? 5:4 থেকে 1/, কি পেয়ে যাবো আমরা, 5 ও পেয়ে যাবো। তাহলে এই 1/5 কার সমান, 9 মিনিটের সমান। টোটাল টাইম হচ্ছে কত ভাইয়া, 45 মিনিট। আমার মনে হয় না এই ম্যাথটা প্রশ্ন পরে সলভ করতে 40 সেকেন্ডে বেশি লাগার কথা, ঠিক আছে? এবং এই টাইপের ম্যাথ কিন্তু ভাইয়া সরকারি ব্যাংকেও আসবে। ঠিক আছে সবাই বুঝতে পারছেন? ইসরাত এবং ইয়া, ভাইটার নাম তো আমি ধরো ভুলে যাচ্ছি কেন, হাবিব, দুজন ক্লিয়ার? ওকে। তারপর আমাকে বলেন ভাই, এইটা প্রশ্নটা দেখতেই বড় কিন্তু ম্যাথটা কিন্তু অনেক সহজ। আমাদের কি বলছে যে 3টা মানুষ আছে, এম এন পি, ওরা কি বলছে ভাই, ওদেরকে আওয়ারলি একই রেটে কি করা হয় ভাইয়া, পে করা হয় একটা কাজের জন্য। তো এখানে দেখেন আমাদের মেইন লাইন কিন্তু এখান থেকে শুরু। আমাদের বলছে এম ওয়ার্ক ফর ফুল ডে, মানে এম পুরা কাজ করে, এন অর্ধেক কাজ করে, আর পি হাফ কাজ করে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এই যে পি এর কাজটা, দেখেন ভাইয়া, এম এর অর্ধেক কাজ করে এন, আবার এন এর অর্ধেক কাজ করে কে, পি। আমি যদি বলি ভাই পি, মানে উল্টা দিক থেকে যদি বলি পি 1 ইউনিট কাজ করে, তাহলে এন কতটুকু কাজ করে ভাই, 2 ইউনিট। তাহলে এম সে কত কাজ করবে, 4 ইউনিট না? তাহলে আমাদের রেশিওটা কি আসতেছে ভাইয়া, এম ইস টু এন ইস টু পি, এটা রেশিওটা কি আসতেছে, এটা আসতেছে না ভাইয়া 4:2:1। হুম। তারপরে আমাদের বলছে কি ভাইয়া, টুগেদার একত্রে তারা 560 টাকা কি করে, 560 টাকা আর্ন করে। তার মানে কি ভাই, এই যে 4 আর 2 6, 6 কে 7, অনুপাতের রাশিত্রয় যোগ করব 7 আসবে, এই 7 দিয়ে কি করবো ভাইয়া, 560 কে ভাগ করব, ভাগ করে এন এর ভাগ কত হবে, এন এর ভাগ হচ্ছে 7/2 ভাগ। সবাই কি বুঝতে পারছি আমরা এটা? একদম সহজ ম্যাথ ভাইয়া, সবাইকে বুঝতে পারছি, কারো কি সমস্যা আছে? এটা কি পারছেন হাবিব এবং ইয়া ইসরাত? হাবিব এবং ইসরাত এটা কি পারছিলেন ভাইয়া? এটা তো পারার কথা আশা করি। আচ্ছা, আমরা ভাইয়া হাবিব দেখেন ভাইয়া, এই যে আপনি আপনার পয়েন্ট গুলো ধরেন, আপনি যদি মানে আরো যদি স্কিল না হন, এটা কিন্তু পারা ম্যাথ, দেখেন এটা কিন্তু এটার জন্য কিন্তু খুব বেশি ম্যাথ আপনার করতে হয় না, রাইট? তো আপনাকে যে কাজটা করতে হবে ভাই, আপনারা মানে অনেক একটা ভুল করেন, এটা হচ্ছে ভাই পরীক্ষার আগে অনেক পড়তে হবে এই চিন্তা করেন, উত্তর হচ্ছে না ভাই, আপনি যেটা পড়ছেন এটা ভালো করে কি করেন, রিভাইজ দেন।
এই ভালো করে ম্যাথ করা থেকে কিন্তু কি এগুলো পারবেন। আমি জাস্ট আজকে একটা এক্সাম্পল দেখাইলাম যে আপনারা যদি কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিতেন ম্যাথ গুলো এরকম হইতো, এবং আপনারা আজ পর্যন্ত যে ক্লাস মানে আজকের আগ পর্যন্ত যে ক্লাস করতেন ওই ক্লাস কথায় কতটুকু পারতেন এটাই। ঠিক আছে, আচ্ছা পাপন সাহাকে আমি আরেকবার বুঝা দিচ্ছি ভাইয়া। 3টা মানুষ কাজ করছে এম এন পি, ওদেরকে কি একই রেটে টাকা দেওয়া হয়েছে। তো বলছে এম কাজ করছে ফুল ডে মানে সারাদিন, আর এন কাজ করছে হাফ ডে মানে অর্ধেক দিন। অর্ধেক মানে কি এম এর অর্ধেক। আর পি কাজ করছে এন এর অর্ধেক। মানে এম তো কি সারাদিন কাজ করছে, আর এন এম এর অর্ধেক কাজ করছে। আবার এই পি যেটা সে করছে কি এন এর অর্ধেক কাজ করছে। এন এর অর্ধেক কাজ মানে কি এম এর 4/1 কাজ করা। ক্লিয়ার? আমি যদি উল্টা দিক থেকে বলি যে পি কাজ করছে ধরেন 1 ইউনিট, তাহলে অবশ্যই তো এন ওর ডাবল কাজ করবে, রাইট? যেহেতু পি এন এর অর্ধেক করছে তাহলে এন পি এর ডাবল করবে। আবার এম কিন্তু কি এন এর ডাবল করছে, রাইট? তাহলে 4। তাহলে রেশিওটা কি আসবে 4:2:1 অনুপাতে চলে আসছে। সবাই ক্লিয়ার? পাপন সাহা এবং পাপন বুঝতে পারছেন ভাইয়া? ওকে, আমরা তাহলে আরেকটা ম্যাথে আসি। আচ্ছা এই ম্যাথটা আমি জানি না আপনারা পারছেন, জাস্ট আমাকে রেসপন্স করেন, ঠিক আছে? এটা ফর্মুলা আছে ভাইয়া, এই কিউবের ডায়াগোনাল ফর্মুলা হচ্ছে √3 × a। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে সলিড জিওমেট্রিতে পড়াবো, সমস্যা নাই, এটা এখন বোঝার দরকারও নাই। মানে ম্যাথটা ইজি ছিল, হয়তো আমি মানে ক্লাস পাই নাই দেখে এটা পড়াতে পারি নাই, কিন্তু এটা ক্লাসের মধ্যে কমন পাইতেন আপনারা। ঠিক আছে, তাহলে √3 এর সাথে কি হয়েছে এ হচ্ছে কি ভাই, এটা হচ্ছে এ, এটা গুণ করে দিলে আমাদের কিন্তু কি চলে আসতো ভাই 9 চলে আসতো, রাইট? আচ্ছা স্ট্যাটিস্টিক্স আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল ভাই, সায়েন্স নাকি কমার্স আছে একটু আমাদেরকে জানাবেন। সায়েন্স, তাহলে ভাই এটা না পারা আপনার জন্য ভাইয়া মানে গুনাহ। এটা সূত্র হচ্ছে ডায়াগোনাল সূত্র হচ্ছে √3 × a। ডায়াগোনাল সূত্র হচ্ছে √3 × a। হাবিব আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল একটু ভাই জানাবেন। আচ্ছা যাই হোক, আমি আর এটাতে সময় নষ্ট করতেছি না, এটা আমি আবার কিসে রিভিউ করবো ভাইয়া, ওই যে বললাম সলিড জিওমেট্রি যখন করাবো তখন কি করবো রিক্যাপ করাবো। আচ্ছা এইটা পারা, এইটাও যদি আমি আপনাদের এখনো করাই নাই এই চ্যাপ্টারটা, কিন্তু এটা কমন সেন্স দিয়ে অ্যান্সার করার কথা। আমি কিন্তু এখনো ইনইকুয়ালিটি করাই নাই, করাইছি কি অসমতা ক্লাসিক করানো হয়েছে ভাইয়া, যত আমার মনে পড়ে করাই নাই। হ্যাঁ পাপন আর এমবিএ এর এক্সাম ইয়াতে ভাইয়া জানুয়ারিতে হবে, এবারটা পিছিয়েছে। আচ্ছা এইটা দেখি ভাইয়া আমাদেরকে এখানে, আচ্ছা আমি করাই নাই ক্লাস, আমাদেরকে এখানে এক্স এর একটা সম্ভাব্য ভ্যালু বলছে। এক্স এর সম্ভাব্য ভ্যালু গুলো হচ্ছে কি ভাইয়া 4 থেকে ছোট কিন্তু কি 0 থেকে বড় বা সমান, মানে 0 1 2 3 4 এই রেঞ্জে এক্স ইয়ার মান, কার মান এক্স এর মান। আর ওয়াই এর মান বলছে 12 থেকে বড় মানে 13 14 এগুলা। এমন বলছে নিচের কোনটা এক্স ওয়াই এর ভ্যালু না। তাহলে আমরা যদি এখানে আপনারা আনসার বাই করে ফেলেছেন, এটা আনসার 48 হবে, গুড, এটা পারার কথা। কারণ হচ্ছে কি ওয়াই এর ভ্যালু তো ভাই 12 হইতে পারবে না, তাহলে 4 মানে এই 48 কে আমরা কি লিখতে পারি ভাইয়া 4 × 12, রাইট? তাহলে এটা কি অ্যান্সার, কারণ 12 তো কিসের ভ্যালু না ভাইয়া, ওয়াই এর ভ্যালু না। ঠিক আছে, বাকিগুলো দেখবেন ভাইয়া এগুলো কিন্তু হয়। ঠিক আছে, ক্লিয়ার? এটা আমি আবার ক্লাসে করাবো, সমস্যা নাই। এইটা বলেন ভাই, সবাই একটু এটাতে আসেন ভাইয়া, সবাই একটু দয়া করে এটাতে আসেন। এইটা কি সবাই পারছেন? গুড, হাবিব এটা পারছেন, ভালো লাগছে ভাইয়া। বলেন ওই যে আপনার কে নাম, আরে আপু ইসরাত, আপনি বলেন পারছেন তো? আচ্ছা এবার এটা দেখেন ভাই, অনেকে এটা ভাবতেছে এটা আনসার মনে হয় 0 হবে, যদি অপশনে 0 ছিল না আমি 0 দিয়েছি। এটা -2 না, এটা ভাই 2 ছিল মনে হয়, এটা আমি মাইনাস ভুলে বসে গেছে ভাইয়া। ঠিক আছে, এটা দেখেন ভাই, এটা এখানে আমাদেরকে বলছে দেখেন, এইটা কিন্তু ভাই এভারেজের ম্যাথ। এখানে কয়টা নাম্বার ভাইয়া সেটে, এক যদি সেকেন্ড ব্র্যাকেট হওয়ার কথা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ঠিক আছে, তাহলে 5টা আইটেমের এভারেজ আমরা বের করব, যোগ করেন তো কত আসে, যোগ করলে সবগুলো যোগ করলে 0 সহ যোগ করলে আসবে 20। আইটেম কত ভাইয়া, আইটেম হচ্ছে 5টা, রাইট? তাহলে এভারেজ হচ্ছে কত ভাইয়া 4। একটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া, আমি যদি একটা নির্দিষ্ট সংখ্যক, খেয়াল করবেন কনসেপ্টটা, নির্দিষ্ট সংখ্যক বস্তুর সমাহার থেকে এমন একটা সংখ্যা, এমন একটাকে রিপ্লেস করি মানে সরাই ফেলি যেন এভারেজ সেম থাকে, সেক্ষেত্রে কাকে সরাতে হবে জানেন? সেক্ষেত্রে এভারেজ কে সরাইতে হবে, মানে যেটা এভারেজ সেই সংখ্যাটাকে সরাইতে হবে। এভারেজ কত 4 না?
তাহলে এখানে সরাইতে হবে কাকে ভাইয়া? 4 কে। 4 কে সরাই দেখেন তাহলে কি কি আসে? 2 0 5 9 কত আসে দেখেন? 5 9 14 16 আইটেম 4টা না? তাহলে কত এভারেজ কিন্তু দেখেন সেমই থাকতেছে। বুঝতে পারছি আমরা সবাই? ইলিয়াস বুঝছেন এবার ভাইয়া? সবাই কি ক্লিয়ার? ওকে, এই যে বলছিলাম না জিরো আছে, তো কনসেপ্ট হচ্ছে কি ওই যে মানে ধরেন অনেকগুলা বস্তু আছে, তো ওগুলার এভারেজ একটা আছে। তো আপনি এমন একটা আইটেম সরাবেন যেন এভারেজ জন্য কি না হয়, চেঞ্জ না হয়। সেক্ষেত্রে আছে কি এভারেজ যত, ওই এভারেজ কি করা, মানে ওই এভারেজের সংখ্যাটাকে কি করা, সরিয়ে ফেলা। এখানে এভারেজ হচ্ছে 4, আমরা দেখলাম যে আইটেমে 4 আছে, তো 4 কে আমরা কি সরিয়ে ফেলবো। ক্লিয়ার? এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছিল এই প্রশ্নটা। কি হয়েছে ভাইয়া? মানে আমার আচ্ছা, এইটা গেল আমাদের ম্যাথ। এবার আসি ভাই আমাদের নেক্সট এক্সাম গুলাতে আমরা কি করব। ঠিক আছে, এখানে আমি সবার আগে আপনাদের আচ্ছা ভাই আমি আবার বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে ছোট করার উদ্দেশ্যে কিন্তু জিজ্ঞেস করতেছেন। আমি চাচ্ছি আপনারা শিখেন এই যে ইসরাতিত্ব এবং হাবিব। ঠিক আছে, আপনারা বলেন তো ইসরাতিত্ব এবং হাবিব আপনারা কি লেখছেন এটা, মানে আপনারা কি লিখতেন এটা চিন্তা করেন না। এখানে একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, যখনই আমাদেরকে এই টাইপের এসে লিখতে বলবে, আইবিএরও কিন্তু এগুলো পছন্দ। আইবিএ বিএ এখানে আবার একটা কমন প্যাটার্ন ফলো করে। এটা হচ্ছে এরকম একটা এসে লিখতে দিবে, যে এসেতে অ্যাকচুয়ালি কি থাকে না ভাই, আমাদের ডেটা ড্রিভেন এসে না, বা ডেটা ড্রিভেন ফোকাস না, মানে এখানে ডেটাটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, এখানে যত পেজে লেখেন সমস্যা নাই। তাহলে এইখানে আমাদের কি করতে ভাই, আমাদের এখানে এক্সাম্পল টানতে হবে ভাইয়া, ইনস্টেন্স মানে আমাদের উদাহরণ দিতে হবে ভাই। বুঝতে পারছেন? এই টাইপের ইয়াগুলোতে যত বেশি আপনি উদাহরণ দিবেন, যত বেশি বলতে এমন না যে 20-30টা, মানে একটা এক্সাম্পল দিবেন, এটাকে ইলাবোরেটলি কি করবেন ভাইয়া, ব্রেকডাউন করবেন, ভেঙে লিখবেন। মানে আমি এখানে আইডিয়াল হিসেবে মনে করি ভাইয়া 2 থেকে 3টা এক্সাম্পল টানা খুবই জরুরি। আপনি তো এমনিতে লাইন বাই লাইন লিখে যাবেন। ঠিক আছে, এখানে তার পক্ষে বিপক্ষে কিছু নাই ভাইয়া, আছে। এখন দেখেন এই যে হাবিব বলছে যে উনি আমাদের মব, আচ্ছা মব বলতে ওই যে কোনটা ভাইয়া, ওই ইয়াটা, ওই লাস্ট যে আপরাইজিংটা হয়েছে ওইটার ভাইয়া, ওই যে 5 আগস্টের, ওইটা মিন করছেন? দেখেন হাবিব কিন্তু অলরেডি কি ভাইয়া একটা ভুল কাজ করে ফেলেছেন। ভুল বলতে অ্যাবসলিউটলি ভুল না, রিলেটিভলি ভুল, আপেক্ষিক ভাবে ভুল। হাবিব আপনাকে এখানে বলছে যে পলিটিক্যাল চেঞ্জ, জাস্ট এটা মাথায় রাখেন। আপনারা এটা দেখার পর সবার মাথায় কিন্তু ওইটাই আসবে যে ওই যে আমরা যে গভর্নমেন্টকে কি করছি ভাইয়া, উল্টাই ফেলছি, এটা মনে হয় আমাদের কি লিখতে বলছে না ভাই। সোশ্যাল চেঞ্জ আমাদের এখানে কিন্তু বলে নাই যে পলিটিক্যাল চেঞ্জ। পয়েন্টটা দেখেন ভাইয়া, বলে নাই সোশিও পলিটিক্যাল চেঞ্জ। ঠিক আছে, খেয়াল করেন, শুধু বলছে সোশ্যাল চেঞ্জ। তাহলে আপনারা কি উদাহরণ দিতেন? বাকি যারা আছেন তারা বলেন তো ভাইয়া, বাকি যারা আছেন। ঠিক আছে, ইসরাত একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, উনি 2টা উদাহরণ দিয়েছেন, 2টার মধ্যে একটা চমৎকার। ঠিক আছে, মানে এটাতে আপনি খুব ভালো মানে নাম্বার পাওয়ার কথা। বাকিরা মানে আমাকে একটু বলেন যে এখানে যে ধরেন আপনারা 2টা উদাহরণ দিবেন, এখানে 2টা এক্সাম্পল আপনারা টানবেন, কি টানবেন ভাইয়া? মানে কেউ কে একটু বলেন আমাকে, কি লিখতে হবে সেটা ফ্যাক্টর না, কি লিখতেন এটা আমাকে বলেন। মানে ভাই আমি এইটা নিয়ে লিখতাম আর এটা নিয়ে লিখতাম। অন্তু বলছে ফ্লাড, ফ্লাডে যে আমরা রিলিফ করেছি ভাইয়া, গুড, এইটা রাইট, ফ্লাড চমৎকার। এটা কিন্তু একটা সোশ্যাল চেঞ্জ। আমরা কখনো কিন্তু আমাদের এই যে রিলিফ ফান্ড এভাবে কিন্তু কালেকশন করি নাই। ঠিক আছে, এত মেসিভ আকারে। তারপরে আরেকজন মাইলস্টুবো চমৎকার একটা উদাহরণ দিয়েছে ভাইয়া, এই যে গভর্নমেন্ট ইয়ার পরে ফলের পরে যে ট্রাফিক কন্ট্রোল যে স্টুডেন্টরা ছিল ভাইয়া, এদের যে ইনভলভমেন্টটা চমৎকার। মব জাস্টিস ভাই লেখলে আপনি একদম শিওর থাকে নেগেটিভ মার্কিং খাবেন ফর শিওর। মব জাস্টিস ভাই কোন দেশে ভাই অ্যালাউড, কোন আইনে অ্যালাউড আমাকে বলেন তো ভাইয়া? দেশে আইন শৃঙ্খলা থাকতে কি আপনি আইন শৃঙ্খলা হাতে নিবেন? সুমাইয়া বিতি ওমেন এম্পাওয়ারমেন্ট এখানে খাটে না। আপনাকে উদাহরণ দিতে বলছি ভাইয়া। অনেকে বলতেছেন ভাইয়া, একজন বলছেন, কয়জন, যে আপনাদের ইসরাত যিনি এক্সাম দিয়েছেন উনি ফ্লাডের এক্সাম্পল দিয়েছেন, চমৎকার উদাহরণ। এটা একটা কি সোশ্যাল চেঞ্জ। আর একটা অনেকে বলতেছেন ট্রাফিক, এটাও রাইট। আর কি ভাইয়া? দেখেন একটা জিনিস খেয়াল করেন, অনেকে অনেক কিছু বলতেছেন যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাইয়া। এই যে আপনার এখান থেকে একজনকে আমি ধন্যবাদ দিব, একটা হচ্ছে কি অরণ্য গুণ।
এই টাইপের বেলায় বুঝছেন, খেয়াল করো সবসময় দুইটা উদাহরণ দিবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে রিসেন্ট আর একটা হচ্ছে ভাই হিস্টোরিক্যাল। ঠিক আছে, সব সময় ভাইয়া, অলওয়েজ। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আপনাদেরকে আচ্ছা আমি একটু মজা, টেম্পল সিকিউরিটি চমৎকার, ইলিয়াস দেখছেন, মানে এই যে আপনাদের মাথা কতটুকু খেলা, এখন শুধু আপনাদের কি করতে হবে ভাই, ছাঁচে ছাঁচে লেখাগুলো ফালাতে হবে। চমৎকার। এই টেম্পলটা, এই টেম্পল যে আপনারা কি গার্ড দিচ্ছেন, মানে এটা আপনার বাংলাদেশে একটা কি আমাদের পুরো ওয়ার্ল্ড একটা রোল মডেল হিসেবে কি আমরা দাঁড়া করতে পারবো, এটা নিয়ে কিন্তু আপনি কি চমৎকার একটা কি লেখা এখানে দাঁড় করে ফেলতে পারেন, বুঝতে পারছেন? তো ফ্লাড চমৎকার উদাহরণ, টেম্পল চমৎকার উদাহরণ, তারপর ট্রাফিক কন্ট্রোল চমৎকার উদাহরণ ভাইয়া। এইগুলো হচ্ছে সব কিসের আন্ডারে যাবে ভাইয়া, রিসেন্ট সিনারিওর আন্ডারে যাবে। এবার আপনাকে হিস্টোরিক্যাল একটা কি ইভিডেন্স টানতে হবে, যেটা আপনাদের মধ্যে শুধু একজন অরণ্য গুণ এই অ্যান্সারটা দিয়েছেন ভাইয়া। উনি দিয়েছেন ভাইয়া মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন 52। চমৎকার ভাইয়া, কংগ্রাচুলেশনস। তাহলে আমরা ভাইয়া দেখেন, প্রথম কথা আমাকে বলেন, আমি এবার আসি ভাইয়া। আচ্ছা আমি একটা স্লাইড রেডি করি। আপনারা অনেকে বলেন যে ভাইয়া ফোকাসে কি লিখবো কি লিখবো কি পড়বো, ফোকাস ভাই দেখেন, ফোকাস কি পড়ে আপনারা কম পাবেন ভাইয়া? আপনি যতই ফোকাস করেন ভাই, এটা কি জিন্দেগিতে কম পাইতেন? আমার এটা বলেন ভাইয়া, এটা কোনো ফোকাস বই দেখছেন, ওরকম বই দেখছেন? পাইতেন না ভাইয়া, রাইট? তাহলে আমাদের আইবিও তো কি এরকম সেম একটা কি এসেছিল ভাইয়া, মানে আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলে আপনারা বুঝবেন। কারণ আইবিও তো অনেকগুলো আপনাদের কি নিবে, ব্যাংক যে ম্যাগনা ব্যাংকের এমটিও আইবিও নিবে, ঠিক আছে? তাহলে আপনারা আইডিয়া পাবেন। দেখেন আমাদেরকে এরকম একটা স্টেট, মানে এরকম একটা এসে লিখতে বলছে, ঠিক আছে? ওই এসেতে ভাই, এসে হেডলাইন দেখে বুঝবেন যে ওইটা ডেটা ড্রিভেন কোনো এসে না, মানে ওইটাতে ডেটা কিছু নাই। আপনারা বলেন এখানে কি ডেটা কিছু আছে? এখানে ডেটা কিছু নাই, রাইট? এখানে কোনো ডেটা আপনারা টানতে পারবেন না। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে ভাই, আপনি গদ বাঁধা লাইন বাই লাইন লিখবেন, তবে দুইটা উদাহরণ টানবেন, মানে দুইটা এক্সাম্পল টানবেন। একটা হবে আমাদের কি হিস্টোরিক্যাল, ঠিক আছে, মানে ক্লাসিক্যাল উদাহরণ। আরেকটা হবে ভাইয়া প্র্যাকটিক্যাল, মানে যেটা খুব রিসেন্টলি ঘটেছে, কোন রিসেন্ট ইস্যু থেকে, একদম রিসেন্ট, এবং সেটা খুব হাইপ তুলেছে ভাইয়া, মানে মিডিয়াতে খুবই কথাবার্তা হয়েছে। এটা হচ্ছে লেখা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এখন বলতে পারবেন ভাই এই স্ট্যান্ডার্ড আপনি কই পাইছেন? ভাই এটা কোনো স্ট্যান্ডার্ড, মানে কোনো বই কি তো লেখা নাই, তবে এটাই স্ট্যান্ডার্ড, আমার কথা আপনার বিশ্বাস করতে হবে। আইবিতে সেম একটাই এসেছে, এরকম আসছে একটা স্টেটমেন্ট যে ফিয়ার অফ লস, মানে বাংলায় বলি আপনাকে তাহলে বুঝতে সুবিধা হবে, যে মানে ভয় পাওয়াটাই আসলে আপনাকে ভয় পাইয়ে দেয়, এরকম একটা কিছু ছিল। মানে সরি, হারার ভয়টাই হচ্ছে আপনার হারার মূল কারণ, বুঝছেন? এটা নিয়ে আপনার কি বলছে, একটা লেখা লিখতে বলছে। তো ওখানে আমি এরকম সেম দুইটা উদাহরণ টেনেছি ভাই, একটা হচ্ছে হিস্টোরিক্যাল আর একটা হচ্ছে কি ভাই রিসেন্ট ইস্যু। আমি একটু বলি, ওই সময় মানে ওই যে ইন্ডিয়া ভাই ওয়ার্ল্ড কাপ হারছিল কার কাছে, অস্ট্রেলিয়ার কাছে, ওইটা আমি তুলে ধরেছিলাম, ঠিক আছে? ঘরের মাটিতে ইন্ডিয়া ভয় পাচ্ছিল যে ঘরের মাঠে যদি হারে কি হবে। আর হিস্টোরিক্যাল ধরেছি কোনটা ভাইয়া, পাকিস্তান আর্মিকে ভাই আমি অনেক তেল দিছি শুরুতে, অনেক, ঠিক আছে? ওরা তেল খায়ও। তেল দেওয়ার পর আমি দেখছি ওরা বাঙালি ওদেরকে কিভাবে তুলাধনা করছে 71 সালে, বুঝতে পারছেন ভাইয়া? দেখেন দুইটা উদাহরণ টানছে। এবং মজার কথা বলি ভাই, মানে আইবে তো আপনারা জানেন প্রথমে কি হয়, প্রথমে আপনার প্রিলি হয়, তারপর একটা রিটার্ন হয়। ভাইয়া প্রিলি এত টাফ কোশ্চেন ছিল, আপনারা যারা আইবে মানে কোশ্চেন ব্যাংক দেখছেন তারা হয়তো জানেন, এত টাফ ভাইয়া যে আপনি প্রিলি সলভ করার পর আপনার মাথা লিটারালি ঘুরবে, মানে আপনি ব্রেন ফেড হয়ে যাবেন। আমার মনে হচ্ছিল ভাইয়া রিটার্ন এক্সামটা না দিয়ে আমি চলে আসি, বিশ্বাস করা না করেন, আমার এরকম ফিল আসতেছিল, ঠিক আছে? আমার এরকম ফিল আসতেছিল। তো আমি তারপরও ভাবছি কি, যেহেতু প্রিলিটা দিচ্ছি, রিটেনটা দিয়ে যায়, যেহেতু আসছি, বুঝছেন? তাহলে বুঝতে পারতেছেন আমি যেটা পারি, মানে আমার লেখার যে কোয়ালিটি, এই কোয়ালিটির আমার মনে হয় না 30% আমি, 30% কম হয়ে যাবে, অর্ধেক আমি কোথায় দিতে পারছি, মানে আমার আইওয়ে রিটেনে দিতে পারছি, মানে আমি আরো বেটার স্ট্রাকচার লিখতে পারি। তো আমি চিন্তা করছি, আমি যেহেতু ভালো সেন্টেন্স আমার মাথা এখন ব্রেন ফেড হয়ে গেছে, তাহলে আমি কি করব, আমি প্লেন ইংলিশে লিখবো, তবে আমার লেখার কোয়ালিটি যেন ভালো হয়, টিচার পরে যেন এক্সাইটেড ফিল করে। পয়েন্টটা বুঝছেন? টিচার পরে যেন বুঝে না এই স্টুডেন্টটা কি ক্রিয়েটিভ, এই স্টুডেন্টটার কি অ্যানালিটিক্যাল এবিলিটি আছে। যদি আপনি স্ট্রাকচার দিয়ে লিখতে পারেন তা তো ভালো। দেখেন আমার পয়েন্টটা দেখেন, আমি কিন্তু স্ট্রাকচার পারি, আমি কিন্তু তার অর্ধেক কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারি নাই। কারণ হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে টাইম কনস্ট্রেন্ট, মানে টাইমের তো একটা বাধা থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে ভাই আমি একদম মেন্টালি একদম টায়ার্ড হয়ে গেছিলাম, এটা আপনারা হবেন ভাইয়া। যে এক্সাম গুলো কম্বাইন থাকে, মানে বেসরকারি ব্যাংকের প্রিলি পর রিটেন থাকে, তারা দেখবেন যে যতই প্রিপারেশন নিয়ে যান না কেন ভাই, আপনি সব কিন্তু আনতে পারতেছেন না। তখন আপনি কি করবেন ভাইয়া,
প্লেন ইংলিশটাই লিখবেন, মানে একদম সিম্পল ইংলিশ, যেখানে ভোকাবে যেন কোনো ভুল না হয়, মানে স্পেলিংটি যেন কোনো ভুল না হয়, এবং এই দুইটা জিনিস একটু ভাই মেনটেন করা ট্রাই করবেন ভাইয়া, আপনার লেখা দৌড়াবে, সিম্পলি দৌড়াবে। বছরে একবার দেওয়া যায় পাপন সাহা, এখন একবার দেওয়া যায়, ঠিক আছে। 1962 এডুকেশন মুভমেন্টও দিতে পারবেন। এখন একটা জিনিস খেয়াল করবেন, 62 এডুকেশন মুভমেন্ট থেকে 71 বা 52 ওগুলো কিন্তু বেশি হাইলাইট হয়েছে, রাইট? সরি, হ্যাঁ, বুঝতে পারছেন ভাইয়া? তাহলে ওইটাও দিতে পারবেন। তো চুজ তো করবো আমরা একটা একটা, মানে দুইটা উদাহরণ দিব যে আমরা কিন্তু কি একটা একটা ইনসিডেন্ট চুজ করতে হবে। তো এমন একটা চুজ করবো যেটা বেশি মিডিয়া কভারেজ পেয়েছে এবং যেটা ইম্প্যাক্টটা বেশি। তো আপনাদের এখানে কিন্তু অনেকে চমৎকার কিছু উদাহরণ দিয়েছে, যে ইলিয়াস একটা চমৎকার উদাহরণ দিয়েছে, অরণ্য একটা চমৎকার উদাহরণ দিয়েছে, ইসরাজি তো অলরেডি এক্সামে দিয়ে এসেছে, ওই যে একটা এই আপনার একটা এক্সাম্পল দিয়ে এসেছে। তো আপনারা কিন্তু চমৎকার মার্কিং পাবেন এখানে। তাহলে এবার আমাকে বলেন ভাই, আপনারা কি ধরতে পারছেন যে আইবি এর রিটেনে কিরকম লিখলে আপনারা নাম্বার পাবেন? আমাকে জাস্ট এটা বলেন ভাইয়া। এটা আবার বললেন না ভাই, আমি তো ভাই ইংলিশ বাক্য লিখতে পারি না, এমন তো কেউ নাই আশা করি। ইংলিশ তো আপনারা ভাই সবাই লিখতে পারেন। হ্যাঁ, একজন মানুষ যত ইচ্ছে তত বসতে পারে ভাইয়া, মানে কোনো এজ লিমিট নাই। তাহলে এবার আমরা শর্টকাটে আমরা একদম সহজে আমরা সামারি করব। এই হচ্ছে ভাই আমার মানে আইবিএ বা প্রাইভেট ব্যাংকের ফোকাস রাইটিং এর জন্য আমি আজকে এই জন্য আপনাকে ডেকেছিলাম। তবে এবার আমরা রিক্যাপ করে নেই যে আমরা কি কি ভাবে পড়ালেখা করব। প্রথম কথা হচ্ছে আইবি যদি ভাই এক্সাম গুলা নেয়, তাহলে ভাইয়া এই টাইপের মার্কস ডিস্ট্রিবিউশন হয়। আপনারা একটু ভাই স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? এই টাইপের হবার কথা। তো একটু মাথায় রাখবেন জিকের মধ্যে আপনারা, আমি আজকে বলে রাখি ভাইয়া, জিওগ্রাফি যেটা আছে, ভূগোল, বিসিএস এর ভূগোল পাঠটা ভালো করে পড়ে ফেলবেন ভাইয়া। কারণ আইবিএ যখনই এক্সাম নেয় ওদের জিওগ্রাফি রিলেটেড জিকে থাকে বেশি। ক্লিয়ার? একটা হচ্ছে জিওগ্রাফি আর একটা হচ্ছে কি রিসেন্ট। এই দুইটা টপিক থেকে জিকে আসে বেশি। ওকে ভাইয়া, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মাস ডিস্ট্রিবিউশন। আমি তো এগুলা আলোচনা করেই ফেলছি, ঠিক আছে? এগুলা ম্যাগনামেকের জন্য, যাদের এক্সাম ম্যাগনামেকে এক্সাম আছে তাদের জন্য বেসিক্যালি। ওকে, সবার তো স্ক্রিনশট নিয়ে শেষ? ওকে, মেঘনা ব্যাংক নিয়ে বলতেছি সুমাইয়া বিথি। এখন আপনারা বলেন আর্গুমেন্ট রাইটিংটা আপনারা শিখেছেন, এটা নিয়ে আমার বলার কিছু নাই, রাইট? সবাই আমি কিন্তু এতক্ষণ বলে ফেলছি ভাইয়া, দেখেন কথার মধ্যে কিন্তু বলে ফেলছি আর্গুমেন্ট রাইটিং। ওকে, তো এখন কি বুঝছেন যে ডেটা কি নেসেসারি নাকি নেসেসারি না? তার মানে কি এখন আপনারা ফোকাস যখন প্রিপারেশন নেন তখন কি আগে কি ডেটা মুখস্থ করার জন্য পাগল হবেন? আমাকে এটা বলেন। আমি আপনাদেরকে একটা শর্ট একটা বলি ভাইয়া, ঠিক বলে দেয়, এটা আমার পার্সোনাল লাইফের ভাইয়া একদম। আমি সিনিয়র অফিসার 18 ভাইয়া, খুব সিনিয়র অফিসার 18 আগে প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার ক্যাশ, এটা ছিল আমার লাইফের প্রথম ব্যাংক এক্সাম, মানে প্রিলি এক্সাম, রিটেন এক্সাম। তো ভাইয়া আমি বিশ্বাস করেন ভাইয়া, আমি তো ভাইয়া জানতাম না যে ডেটা কিভাবে লিখতে হয়। আপনি বিশ্বাস করেন আমি একদম প্লেন ইংলিশে, খেয়াল করেন আমার কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারও তখনও কিন্তু কি সেন্টেন্স স্ট্রাকচার ঠিক ছিল, কিন্তু প্লেন ইংলিশ বলতে এটা বোঝাচ্ছি মানে ডেটা ছাড়া আমি লিখে দিয়ে আসছি। বুঝতে পারছেন? আমি তো এখন মানুষ আমি দেখতেছি আশেপাশে ভাই সবাই টেবিল দিচ্ছে, কলাম আঁকতেছে। বিশ্বাস করেন ভাই, আমার পিছনের জন, ঠিক আছে, কলাম আঁকছে। আমি ভাগ্য একটা এক্সাম শেষে দেখছি, এক্সামের মাঝখানে আমি ডিপ্রেশন যেতাম এক্সাম হলেই। তো আমি বলি কি রে ভাই, এরা কলম আসছে, আমি তো ডেটা দূরে দেয়, আমি তো ভাই লাইন বাই লাইন লিখে দিয়ে আসছি। তো আলটিমেটলি হয়েছে কি, আমি কিন্তু ভাই মানে জব পাইছি, এবং আমার পিছনের জন, আমি তো তার রোল জানি, আমার এক মানে আমার পরের রোল তো জানি, সে কিন্তু ডাক পায় নাই ভাইবাতেই। তার মানে আপনারা বুঝতে পারছেন ডেটা কিন্তু খুব একটা নেসেসারি না। ক্লিয়ার? আপনারা ভাইয়া তো যেই কাজটা করবেন, আপনারা ভাইয়া পয়েন্ট বা আপনারা কি এটা কি বলো ভাইয়া, মানে ইনফরমেশন গ্যাদার করেন বেশি, ডেটা না, ইনফরমেশন গুলা মানে তথ্যগুলা। ক্লিয়ার আমার কথা? নিউমেরিক্যাল ডেটা আপনারা কি করবো না ভাইয়া, মানে আমরা মাথায় এখন ঢুকাবো না। সিনিয়র অফিসার 18 তো সেম ভাইয়া, আমি খুব একটা বেশি ডেটা দিতেই পারি নাই, কিন্তু আমি কিন্তু কি আমার 4 নম্বর চয়েস রূপালী ব্যাংক পাইছিলাম, 4 নম্বর চয়েস মেরিট থেকে। আমি আপনাদেরকে এগুলো বলার উদ্দেশ্য একটাই, আপনারা যদি রিটেন স্ট্রাকচারটা যদি একটু ডেভেলপ করতে পারেন, যদি স্পেলিং গুলো যদি ভুল না হয়, আপনারা যদি ডেটা ছাড়াও লেখেন, আপনি 70 থেকে 80% নাম্বার পাবেন ভাই। বিশ্বাস করেন, আমি তো ভাই পাইছি, আপনারা তো কেন পাবেন না ভাই? ঠিক আছে, এমন তো না যে আমি মেয়ে, আমার চেহারা খুব সুন্দর, আমার চেহারা দেখে আমার টিচার নাম্বার দিয়ে দিচ্ছে পার্সিয়ালিটি করে। বুঝতে পারছেন? হ্যাঁ, বানান প্রথম কথা হচ্ছে আপনাকে প্রথম টার্গেট হচ্ছে আপনার বানান ভুল করা যাবে না ভাই। আপনাকে এই বানান ভুল না করে আমরা লিখতে হবে বা পড়তে হবে বেশি বেশি। আমি আসতেছি সবাই কি বলছি দেখেন, এই যে ফোকাস অন এক্সাম্পলস, আপনারা বেশি বেশি উদাহরণ টানা ট্রাই করবেন যে কোনো কিছুতে। ঠিক আছে, এর জন্য কি করতে হবে আপনাকে?
অনেক কিছু জানা থাকতে হবে, মানে অনেক ইনফরমেশন আপনার জানা থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস ভাইয়া, লেটার ফরম্যাট আপনারা ভাই চৌধুরী হোসেন বই আছে না ভাইয়া, এসএসসি বা ইন্টারের ওই যে অ্যাডভান্স লার্নার, এই বইটা থেকে আপনারা কি করবেন ভাইয়া, লেটার ফরম্যাট গুলো একটু দেখে নেবেন ভাইয়া, লেটার রিপ্রেশন ফরম্যাট গুলো, এগুলো মাঝে মাঝে আসে কিন্তু। ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করেন ভাই, হ্যাঁ বা না বলেন। ওকে। আর আরেকটা কথা বলছিলাম যে যারা এক্সাম দিবেন তারা ম্যাটেরিয়াল হিসেবে ভাইয়া যদি এই বইটা না থাকে, ঠিক আছে, যদি কোনো জব সেশন যদি না থাকে, তাহলে আমি আপনাদের অনুরোধ করবো এই জব সেশনটা নিয়ে নেন। এটার মধ্যে আমাদের ওই স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকও আছে, আবার প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকও আছে ভাইয়া, ঠিক আছে, এসসিবি, মানে সবগুলো ব্যাংকে একটু আছে, আপনার আইডিয়া পাবেন যে প্রাইভেট ব্যাংকে কি টাইপের প্রশ্ন হয়। ঠিক আছে ভাইয়া, যদি না নেওয়া থাকে কোনো জব সেশন, আমি বলবো এটা নেন। এবং লাস্ট আমার কথা ভাইয়া, নিউজ পেপার পড়েন। এবং আমি আপনাদেরকে ভাই আজকে অপেলে বলে দিই, আপনারা আমাকে দালাল ডাকেন আর যাই ডাকেন, ঠিক আছে, আমি আপনাদের ভালো জন্য বলতেছি, সো আমি আপনাদের জন্য চুরি করি, যদি চোর ডাকেন আমার সমস্যা নাই ভাই। পেপারের মধ্যে বাংলাদেশে আরো ভালো ভালো পেপার আছে, যেমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আছে, টিবিএস, ঠিক আছে, আরো হাই লেভেলের আছে, মানে ওই যে বিদেশি। আমি আপনাকে বলবো যে ভাইয়া, আমরা ডেইলি স্টারের কনসেপ্টটা ফলো করবো, মানে ডেইলি স্টার লেখার প্যাটার্নটা ফলো করবো, এবং আমার ক্লাস ডেইলি স্টারের উপর মানে বেস করে হবে। পয়েন্টটা বুঝছেন? এখন আপনারা তো বলতে পারেন যে ভাই আপনি কিভাবে বুঝছেন যে টিবিএস একরকম করে লেখে, ডেইলি স্টার একরকম করে লেখে? ভাই এটা আপনারা ধরতে পারবেন যখন আপনারা আমার মতো একটা লেভেলে আসবেন। তবে আমরা যে প্যাটার্নটা লিখবো, মানে যেটা আইডিয়াল বা আদর্শ প্যাটার্ন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সেটা হচ্ছে ভাইয়া দ্য ডেইলি স্টার। ঠিক আছে? তাহলে আমরা পেপার পড়ার সময় আমি হয়তো আগে 2-3টা পেপারের নাম বলছি, কিন্তু আজকে আমি একটাই বলবো, ডেইলি স্টার। এটাই কি করেন ভাইয়া, আপনারা পড়তে থাকেন। ঠিক আছে ভাইয়া? কি পড়বেন আমি আপনাদের বলছিলাম, কিন্তু মনে করে দেখেন, একটা ম্যাথ শুরুর দিকে, একটা ম্যাথ ক্লাসের মধ্যে আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে, শুরুর দিকের ম্যাথ ক্লাসে বলেছিলাম, মনে আছে যে ভাইয়া আপনারা কিন্তু হেডলাইন, পিকচার, ডেসক্রিপশন এগুলো আপাতত পড়তে থাকেন, রেগুলার বেসিসে পড়েন, রেগুলার। সবাই কি ক্লিয়ার? ভাই রেসপন্স প্লিজ, নাহলে মনে হয় আমি একা একা কথা বলতেছি। আচ্ছা, এবার আপনাদের জন্য একটা ভালো সংবাদ দিয়ে আমি আজকে আমাদের সেশন শেষ করব। ভালো সংবাদটা হচ্ছে আমাদের রিটেন টাস্ক আবার শুরু হবে, মানে আমি আমার ম্যাথ ক্লাসগুলোর শুরুতে রিটেন টাস্ক আমি কন্টিনিউ করাবো। ঠিক আছে? তাহলে ভাইয়া আজ এতটুকু বন্ধুই থাক, আমি ক্লান্ত হয়ে গেছি ভাইয়া। জি কিনা একটা বলবো ভাইয়া, সমস্যা নাই, আমি বলবো বা শাহরিয়ার ভাই বলবে, ঠিক আছে, অবশ্যই বলবো। তাহলে ভাই আজকে এতটুকু পর্যন্তই। সকলে তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে সেশন এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি।